তাহলে আমরা শুরু করি। আমাদের আজকের ক্লাসটা শুরু হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। ক্লাস 7:30টায় শুরু হলো। আমরা যাই তাহলে। আচ্ছা, আমি একটু আবার আমার পরিচয় দিয়ে নিই। আমার নাম হচ্ছে কাজী মুক্তাদির আহমদ। আমি হচ্ছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ঢাকায় পড়াশোনা করছি। আমি তোমাদের বাংলাদেশ ও বিশ্ব পরিচয় ক্লাসটা নিব। 015523033404। আচ্ছা, এই হচ্ছে তাহলে আমার ছবি, আমার পরিচয়। এখন আমরা শুরু করি। আমার ক্লাসে তোমাদের সবাইকে ওয়েলকাম। এবং এই ফার্স্ট অধ্যায় থেকে মিনিমাম একটা প্রশ্ন সবসময় ফাইনাল হোক, আমাদের হাফ ইয়ারলি হোক, এবং সব জায়গায় সিটি পরীক্ষাতেও দেখবে থাকে। এবং এখান থেকে এমসিকিউ আসে। আর এই চ্যাপ্টারটা অনেক ইম্পর্টেন্ট, এখানে অনেক এমসিকিউ আছে, সৃজনশীল আছে। আচ্ছা, আমরা দেখি তাহলে প্রথম অধ্যায়, সমাজ বিবর্তনের ইতিহাস। আচ্ছা, এখন বলো তো বিবর্তন মানে কি? বিবর্তনের ইংলিশ শব্দ হচ্ছে ইভ্যালুয়েশন। এখন বিবর্তন মানে কি জানো? বিবর্তন মানে হচ্ছে, ধরো আগে যখন প্রথম জন্ম হয় বা মানুষ যখন প্রথম সৃষ্টি করা হয়, আল্লাহ তাআলা যখন আদম আলাইহিস সালামকে সৃষ্টি করে, এছাড়াও যেসব মানুষগুলো প্রথমে ছিল তারা কি করতো? তাদের কিন্তু কাপড় চোপড় ছিল না। তারা গাছের পাতা দিত, গাছের পাতা দিয়ে তাদের কাপড় চোপড় বানাতো। তারা কিন্তু আমাদের মতো ওই যে এত মজা করে গরুর মাংস খায়, মুরগির মাংস খায়, ভাত খায়, ওরা কিন্তু এভাবে খেতে পারতো না। ওরা পশু শিকার করতো, ওরা ফসল ফলাতো। তো এমনি এমনি করে এরপরে আস্তে ধীরে মানুষ টাকা চিনে, টাকা চিনার পরে মানুষ মুদ্রা চিনে। আগে কিন্তু টাকা আসেনি, আমরা যে কাগজ ব্যবহার করি না, কাগজের নোট, এই নোটটা কিন্তু আগে আসেনি। এই প্রথমে এসেছে মুদ্রা। এরকম করে মুদ্রা আসার পরে আস্তে আস্তে স্বর্ণ আসলো, কাগজ আসলো, এভাবে আস্তে আস্তে করে মানুষও চেঞ্জ হতে লাগলো। সময়ের সাথে সাথে মানুষ বুঝতে পারলো যে পাতা দিয়ে তো আসলে আমাদের কাপড় চোপড় বানানো যাচ্ছে না, আমাদের অন্য কিছু লাগবে। তখন মানুষ ছাল, মানে ছাল আছে না, ছাল, গাছের ছাল ইউজ করা শুরু করলো। এরপর আস্তে ধীরে মানুষ আরো ইমপ্রুভ হতে লাগলো। মাঝে মধ্যে আমরা কার্টুনে দেখি না যে আগেকার দিনে মানুষ আগুন জ্বালিয়ে রান্না বান্না করতো? তখন কিন্তু মানুষ সিদ্ধ করতে পারতো না, খাবার পুড়িয়ে খেত। আর এখন আমরা কি সিদ্ধ করে খাই না, এরপর রান্না করে খাই না? তখন কিন্তু এত মশলা টশলা ছিল না, তখন মানুষ যা পাইতো তাই খাইতো। আর যখন যে গাছের থেকে ফল ছিঁড়ে খাইতো, আমরা কি এত সহজে পারি না? তো ওরা পারতো আর কি। দেন এরপর তাদের আগেকার দিনে মানুষগুলো লম্বা হতে, পর আস্তে আস্তে মানুষের হাইট কমে যাচ্ছে, গিয়েছে, এখনো অনেক কমছে। তো এরকম করে মানুষ আস্তে আস্তে চেঞ্জ হতে লাগলো। পরে একটা সময় মানুষ কাপড় চোপড় পরলো, কাপড় চোপড় দেখলো, কাপড় চোপড় বানানো শিখলো, আগুন জ্বালানো শিখলো। এরকম করতে করতে মানুষ আস্তে আস্তে চেঞ্জ হতে লাগলো। এটাকে মেনলি বলা হয় হলো ইভ্যালুয়েশন বা বিবর্তন। মানে একটা অবস্থা থেকে আরেকটা অবস্থানে যে পরিবর্তন হচ্ছে, এটাকেই বিবর্তন বলে। আর আজকে আমাদের চ্যাপ্টারের নাম হচ্ছে সমাজ বিবর্তনের ইতিহাস। মানে সমাজ যে আগে কেমন ছিল, এরপরে কেমন হয়েছে, আর এখন কেমন আছে, এই তিনটা জিনিস, যে আগে, এরপর মাঝখানে কেমন ছিল এবং এখন কেমন আছে, এই তিনটা জিনিস নিয়ে মিলিয়ে আমাদের সমাজের বিবর্তন। এবং এটার ইতিহাসটাই আমরা পড়বো, যে আগে মানুষ কেমন ছিল, এখন কেমন আছে, আর পরবর্তীতে কেমন হতে পারে। আচ্ছা, তাহলে আমরা শুরু করছি। আমরা যে পৃথিবীতে বাস করি তা জুড়ে রয়েছে মানুষ, আর নানা প্রজাতির গাছপালা, জীবজন্তু ও সামুদ্রিক প্রাণী। আদিমকালে জীবজন্তুর আক্রমণ ও প্রাকৃতিক দুর্যোগ সহ নানা বিপদের সামনে মানুষ ছিল অসহায়। দেখেছো, আমি বললাম না মানুষ কিন্তু অসহায় ছিল আগেকার দিনে। মানুষ যখনই ঘুমাতো পশু পাখি আক্রমণ করার সম্ভাবনা থাকতো। এই জন্য দেখবে তোমরা যখন কার্টুন দেখো, দেখবে যে ওখানে মানুষ যখন ঘুমাতো আগেকার দিনে, ঘুমানোর আগে করতো কি, আগুন জ্বালিয়ে ঘুমাতো, যাতে কোনো পশু পাখি না আসে। কেননা পশু পাখি আগুনকে অনেক ভয় পায়। আচ্ছা, অস্তিত্ব রক্ষা আর জীবনযাপনের চাহিদা পূরণের জন্য তারা একে অন্যকে সহযোগিতা করার প্রয়োজন অনুভব করে। এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ গড়ে তুলেছে সমাজ। মানে কি বললো? ধরো আমি একটা মানুষ, আমি একা একা খাওয়া দাওয়া করছি, একা একা রান্না বান্না করছি। এখন আমি কিন্তু একা একা বাঁচতে পারবো না। তুমি নিজেও চিন্তা করো, তুমি যে একটা দিন স্পেন্ড করো, তুমি কি একা একা বাঁচতে পারবে? তুমি কি তোমার বাবা মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন ছাড়া কি বাঁচতে পারবে? তুমি সোশ্যাল মিডিয়া ছাড়া কি আসলে থাকতে পারবে? থাকতে পারবে না। ঠিক তেমনি আগেকার দিনে মানুষের অবস্থা এরকম ছিল। কিন্তু তাদের কাছে তো সোশ্যাল মিডিয়া ছিল না। তাদের কাছে কি ছিল? তাদের আত্মীয় স্বজন বা তাদের সামনে যে মানুষ দেখা হতো, যে তাকে সাহায্য করতে পারে, তার সাথে তার একটা ভাব জমে উঠতো। এবং আস্তে আস্তে এরকম করে অনেকগুলো মানুষের ভাব জমে উঠতো, এবং তারা সবাই মিলে একটা সুন্দর সমাজ গঠন করতো। এই জন্য এখানে লিখেছে, এভাবে পরস্পরের মধ্যে সম্পর্ক তৈরি করতে গিয়ে মানুষ গড়ে তুলেছে সমাজ। শুধু মানুষই নয়, পশু পাখি এবং কীট পতঙ্গের মাঝেও আমরা দলবদ্ধ জীবন ধারা লক্ষ্য করি। দেখবে তোমরা যখন তোমরা পিঁপড়া দেখো, দেখবে পিঁপড়া কিন্তু কখনো একা থাকে না, খুব কম একা থাকে, কিন্তু তারা সবসময় একটা দলে থাকে। ঠিক তেমনি পশু পাখিও দেখবে, একটা একা একা একটা পাখি উড়ার থেকে বেশিরভাগই দেখবে পাখিগুলো দল বেঁধে ওঠে। এছাড়াও কীট পতঙ্গ দেখবে, যেখানে দেখবে একটা কীট পতঙ্গ, সেখানে মনে করবে অনেক কীট পতঙ্গ আছে। তোমাদের বাসায় যে তেলা পোকা দেখো না, তেলা পোকাও কিন্তু এরকম। দেখবে যে যেখানে একটা তেলা পোকা দেখবে, মানে মনে করবে যে এখানে আরো অনেক তেলা পোকা আছে। এই জন্য এখানে কি লেখা হয়েছে? কীটপতঙ্গের মাঝেও আমরা দলবদ্ধ জীবন লক্ষ্য করি। দলবদ্ধ মানে একসাথে দল হয়ে যে জীবনধারা বা জীবন পরিচালনা, সেটা বোঝায়। আচ্ছা দেখো, এর পরের উদাহরণ কি দিয়েছে, যেমন হাতি দল বেঁধে একসঙ্গে চলাফেরা করতে ভালোবাসে। কোনো কাক বিপদে পড়লে দল বেঁধে সব কাক তাকে বাঁচাতে ছুটে আসে। তোমরা দেখবে যখন কোনো কাক অনেক জোরে জোরে ডাকে, এর মানে বোঝায় সেই কাকটা বিপদে পড়েছে এবং তাকে বাঁচানোর জন্য অনেকগুলো কাক আসে।
মৌমাছিরা, দেখেছো খুব সুন্দর উদাহরণ। মৌমাছিরা, মৌচাক এবং উইপোকা। উইপোকা মানে হচ্ছে যে পোকা তোমার গাছ কাঠ খায়, বা মনে করো যে আমাদের বাসায় দেখা যায় খুব ছোট ছোট পোকা ঢিপি তৈরি করে, তার মাঝেই সবাই মিলেমিশে থাকে। বাংলাদেশের সমাজ ও সভ্যতার ধারাকে বুঝতে সমাজ কি ও কিভাবে তা গড়ে উঠেছে এই অধ্যায়। দেখো, বাংলাদেশের সমাজ ও সভ্যতার ধারাকে বুঝতে সমাজ কি ও কিভাবে তা গড়ে উঠেছে এই অধ্যায়ের পাঠগুলোতে আমরা সে সম্পর্কে জানবো। তাহলে আমরা কি সম্পর্কে জানবো? এই যে কিভাবে সমাজ গড়ে উঠেছে, কিভাবে, সেগুলো আমাদের জানবো। আচ্ছা, এই অধ্যায় পাঠ শেষে আমরা, মানে এই অধ্যায় পাঠ শেষে আমরা এগুলো শিখতে পারবো। এখন তোমরা অনেকেই এই করো কি, এই জিনিসটা স্কিপ করে ফেলো, কিন্তু এটা কিন্তু স্কিপ করা যাবে না, জানো কেন? কারণ এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। ইম্পর্টেন্ট কেন বলবো, দাঁড়াও বলছি। এই যে এই জিনিসটা আছে না, এখান থেকে তোমাদের সৃজনশীলের গ আর ঘ আছে না, প্রয়োগমূলক এবং উচ্চতর দক্ষতা যে প্রশ্নগুলো, স্পেশালি এই জায়গাগুলো থেকে করে থাকে। এই যে এইসব জায়গা থেকে প্রশ্ন করে থাকে, বুঝেছো? এখান থেকে, এই জন্য এইসব বিষয়গুলো একটু মনোযোগ দিয়ে পড়বে তোমরা। এই যেখান থেকে আমাদের বইয়ের মধ্যে এইসব বিষয়গুলো আছে, এগুলো খুঁজে খুঁজে পারলে নোট করবে, হালকা হালকা করে 3-4টা পয়েন্ট দিয়ে নোট করবে। নোট করার কিন্তু একটা একটা স্টাইল আছে। তুমি যদি সব লেখো তাহলে কিন্তু সেটাকে নোট বলে না, নোট হচ্ছে মেইন মেইন পয়েন্ট গুলা। যেমন সমাজটাকে বলে, তুমি যদি ফুল লেখো তাহলে কিন্তু সেটা নোট হচ্ছে না। তুমি যদি লেখো খালি সমাজের যে লেখাটা, একটা পয়েন্ট লেখো, বুলেট পয়েন্ট, যেটা দেখলেই তুমি মনে করবে যে না, সমাজ কাকে বলে এটা আমি জানি, সেগুলোকে নোট বলে। এই জন্য নোট করা ভালো মতো শিখতে হবে কিন্তু তোমাদের। আমি যদি কোনোদিন সময় পাই তাহলে নোটের উপর একটা বিশেষ করে ক্লাস নিব, ঠিক আছে? আচ্ছা, দেখি আমরা তাহলে। পাঠ 1, সমাজের ধারণা। মানুষ একাকী বাস করতে চায় না। নিরাপদ ও শান্তিতে বেঁচে থাকার জন্য সবাই দলবদ্ধভাবে বাস করে, যার ফলে মানুষে মানুষে আত্মীয়তা ও বন্ধুত্ব সম্পর্কে গড়ে ওঠে সাহায্য, সহযোগিতা, সহানুভূতি, দ্বন্দ্ব, পারস্পরিক নির্ভরতার মতো বিভিন্ন সম্পর্ক। এসবই হচ্ছে সামাজিক সম্পর্ক। তাহলে সামাজিক সম্পর্ক কি, দেখেছো? আমরা একটা ইম্পর্টেন্ট এমসিকিউ পেয়ে গেলাম এখানে। তাহলে সামাজিক সম্পর্ক কি? এই যেগুলো সাহায্য, সহযোগিতা, সহানুভূতি, দ্বন্দ্ব, পারস্পরিক নির্ভরতার মতো বিভিন্ন সম্পর্ক, এগুলো মিলেমিশে থাকা, একতাবোধ মানব গোষ্ঠীকে বলা হয় সমাজ। এখন দেখো, তুমি যে তোমার যে বাসায় থাকো, সেই বাসায় তোমাদের 4 জন বা একটা পরিবার থাকো। এখন দেখো, তুমি যে বিল্ডিংটাতে থাকো, এই বিল্ডিং এ আরো অনেক মানুষ থাকে, তোমাদের মতো পরিবার থাকে। সেই পরিবারও একটা বিল্ডিং এ থাকে, তেমনি করে তোমাদের যে বিল্ডিং, তার পাশে আরেকটা বিল্ডিং আছে, এরকম আরেকটা বিল্ডিং, এরকম অনেকগুলো পরিবার আছে। তো এই যে এক একটা পরিবারে, এখন তোমাদের সাথে এক একজনের পরিচয় হয়, তোমার বন্ধু বান্ধবদের সাথে পরিচয় হয়, তার পরিবারের সাথে পরিচয় হয়, তোমাদের বাড়িওয়ালার সাথে পরিচয় হয়, এরপর তোমাদের ভাড়াটিয়ার সাথে পরিচয় হয়। এমনি করে একজনের সাথে আরেকজনের পরিচয় হয় না? এছাড়াও তোমাদের আত্মীয় স্বজন থাকে সেই পরিবেশে। এছাড়াও মাঝে মধ্যে দেখবে আমরা যখন রমজান মাস আসে, আমরা কিন্তু আমাদের পরিবেশের প্রতিবেশী যারা আছে, আমাদের আশেপাশে যারা থাকে, আমাদের পাশে ফ্ল্যাটে হোক, নিচের ফ্ল্যাটে হোক, উপরে ফ্ল্যাটে হোক, সবাইকে কি করি আমরা, ইফতারি দিই না? এর কারণ কি? এর কারণ হচ্ছে তারা আমাদের সমাজের অংশ। এই সবগুলো মিলেই হচ্ছে আমাদের সমাজ। আমাদের আত্মীয় স্বজন, আমাদের আশেপাশে যারা থাকে তারা, আমাদের বন্ধু বান্ধব, যেখানে লেখা আছে মানুষের আত্মীয়তা, দেখো কি লেখা আছে এখানে, মানুষের আত্মীয়তা, মানুষের আত্মীয়তা, বন্ধুত্ব সম্পর্ক গড়ে ওঠে কিভাবে? সমাজের মাধ্যমে। আমরা এক স্কুলে পড়ি, আমাদের বন্ধু বান্ধব যারা আছে এদের মাধ্যমে কি হয়? সমাজের সম্পর্ক গড়ে ওঠে। আমি যেগুলো আন্ডারলাইন করছি তোমরাও কিন্তু আন্ডারলাইন করবে, এগুলো কিন্তু অনেক ইম্পর্টেন্ট। আচ্ছা, এসবই হচ্ছে কি সম্পর্ক? সামাজিক সম্পর্ক। প্রশ্ন আসতে পারে, এই সাহায্য, সহযোগিতা, সহানুভূতি, দ্বন্দ্ব, পারস্পরিক নির্ভরতা, এগুলো কি সম্পর্ক? এগুলো কিন্তু সামাজিক সম্পর্ক। এবং এগুলো মিলেমিশে থাকা একতাবদ্ধ মানব গোষ্ঠীকে কি বলা হয়? সমাজ বলা হয়। এটা কিন্তু আসতে পারে পরীক্ষায়, ইম্পর্টেন্ট। এগুলো এগুলো মনে রাখবে। আচ্ছা, তাহলে দেখি। সমাজের মধ্যে ছোট ছোট প্রতিষ্ঠান, সংঘ থাকে। সংঘ মানে হচ্ছে ছোট ছোট পরিবার টাইপের বোঝায়, এটা বুঝতে পেরেছো? আর ছোট ছোট গ্রুপ থাকে, হ্যাঁ, এটাকে আসলে পরিবার বা গোত্র বা ক্লাব বলে আর কি। যেমন পরিবার, গোত্র, ক্লাব, সমিতি, দেখছো এখানে লেখা আছে, ইত্যাদি। আমরা কোনো না কোনো পরিবারে বাস করি। মা বাবা তাদের এক এক বা একাধিক সন্তান নিয়ে একসাথে বসবাস করে, যা এক রকমের পরিবার। দেখো, আমাদের মা বাবা আমাদেরকে নিয়ে, আমাদের ভাই বোনকে নিয়ে একসাথে থাকে না? এই জন্য এগুলো কি, এগুলো এক ধরনের কি পরিবার। এগুলো এক ধরনের পরিবার, এটাই লেখা আছে, মা বাবা বা তাদের এক বা একাধিক সন্তান নিয়ে একসাথে বসবাস করে, যা এক রকমের পরিবার। কোনো কোনো পরিবারের বাবা মা ও তাদের সন্তান ছাড়াও তাদের ভাই বোন অথবা মা বাবা, ভাই বোন, চাচা চাচী, দাদা দাদি সহ অন্যান্য ব্যক্তিবর্গ মানে অন্যান্য ব্যক্তি, বন্ধন ও কার্যকলাপের সমন্বয়ে পরিবার গড়ে ওঠে। মাঝে মধ্যে দেখবে আমাদের গ্রামে যখন আমরা যাই, দেখবে আমাদের গ্রামে যারা আছে তারা কিন্তু সবাই একসাথে থাকে, চাচা চাচি, এরপর অন্যান্য চাচা যারা থাকে সবাই একসাথে থাকে। আমরা হয়তো বা অনেকেই ঢাকা শহরে যারা থাকে তারা হয়তো বা একা থাকি আমাদের বাবা মার সাথে, আমাদের ভাই বোনদের সাথে শুধু। কিন্তু গ্রামে গঞ্জে, বাংলাদেশেও ঢাকাতেও আছে অনেকে, কিন্তু গ্রামে গঞ্জে দেখবে যে তারা যার ফ্যামিলি গুলো থাকে বেশিরভাগই জয়েন্ট ফ্যামিলি থাকে। সেখানে বাবা আছে, মা আছে, দাদা দাদি আছে, চাচা চাচি আছে, এরপর হচ্ছে মাঝে মধ্যে ফুপা থাকে, ফুপ্পি থাকে, এরপর তোমার আরো অনেক আত্মীয় স্বজন মিলেমিশে থাকে। এগুলোকে বলা হয় জয়েন্ট ফ্যামিলি। এই জন্য
কি লিখেছে? এক ভাই, মা বাবা, ভাই বোন, চাচা চাচি, দাদা দাদি সহ অন্যান্য ব্যক্তিবর্গ। অন্যান্য ব্যক্তিবর্গ মানে অন্যান্য যে ব্যক্তিবর্গ আছে, অন্যান্য যে ব্যক্তিরা আছে, তাদের যে এটা বন্ধন ও কার্যকলাপ, মানে আমার চাচার সাথে আমার বাবা কথা বলছে, আমার বাবার সাথে আমার চাচা কথা বলছে, তাদের যে একটা সম্পর্ক, তাদের যে একটা আত্মীয়তা, তাদের যেটা বন্ধন, এইসবের মিলিয়ে কি করে ওঠে? পরিবার গড়ে ওঠে। তাহলে তোমাদের অনুধাবনমূলক বা খ নাম্বার সৃজনশীল খ নাম্বারটা আছে না, ওখানে প্রশ্ন আসতে পারে যে ব্যক্তিবর্গের বন্ধন ও কার্যকলাপের সমন্বয়ে কি গড়ে ওঠে বা পরিবার কিভাবে গড়ে ওঠে, এটা ব্যাখ্যা করো। এটা আসতে পারে, এটা কিন্তু দাগিয়ে রাখবে, আমি দাগিয়ে দিচ্ছি, এটা ইম্পর্টেন্ট। তোমরা যারা বইতে দাগাতে পছন্দ করো না, তারা হালকা করে সাইন করে রাখবে, মানে একটা সাইন দিয়ে রাখবে যে এরকম এখান থেকে এই পর্যন্ত এরকম, বুঝেছো? আচ্ছা, আমরা তাহলে এর পরেরটায় যাই। সমাজ গঠনের প্রথম ধাপ হচ্ছে পরিবার। এই যে আরেকটা এমসিকিউ পেয়ে গিয়েছে, সমাজ গঠনের প্রথম ধাপ কি? পরিবার। প্রাচীনকালে সমাজ গঠনের আগে পরিবার বলতে কিচ্ছু ছিল না। মানুষকে প্রতিকূল পরিবেশের সাথে লড়াই করে বাঁচতে হতো। প্রতিকূল পরিবেশ মানে কি জানো? প্রতিকূল পরিবেশ মানে যে পরিবেশটা অনেক কঠিন। যেমন ধরো যে মাঝে মধ্যে আমাদের অনেক ঝড় বৃষ্টি হয় না, তো এই ঝড় বৃষ্টি গুলো কিন্তু প্রতিকূল পরিবেশ। বা মাঝে মধ্যে আমরা অনেক ডিফিকাল্টি ফেস করি না, এজ লাইক আমরা যখন পরীক্ষা দিতে যাচ্ছি আমাদের কলমানি নেই বা আমি কিছু পারছি না, তখন এটাকে বলা হয় প্রতিকূল পরিবেশ। মানে যেটা আমার ফেস করতে বা যেটার সাথে আমি মোকাবেলা করতে আমার কঠিন লাগছে, আমি পারতেছি না, সেটাই হচ্ছে প্রতিকূল পরিবেশ। এবং প্রতিকূল পরিবেশের সাথে থাকতে থাকতেই বা লড়াই করতে করতেই মানুষ আসলে পূর্ণাঙ্গ মানুষ হয়ে ওঠে, এটা মনে রাখবে। আচ্ছা দেখো কি লিখেছে, তাই খাদ্য, ও আচ্ছা আমাদের এখন এমসিকিউ এসে পড়েছে, দেখি আমাদের এমসিকিউ গুলা কে পারে। আচ্ছা, আমার এমসিকিউ নেওয়ার স্টাইলটা হচ্ছে তিন ধরনের। প্রথমটা হচ্ছে ইজি, দুই নাম্বারটা, প্রথমটা হচ্ছে ইজি, এটা যে পারবে সে হবে গুড স্টুডেন্টের খেতাব অর্জন করবে। দুই নাম্বারটা যে পারবে সে হবে বস স্টুডেন্ট। আর তিন নাম্বারটা যে পারবে সে হবে লেজেন্ড স্টুডেন্ট। দেখি তো এক নাম্বারটা কে পারে? সমাজ গঠনের প্রথম ধাপ কি, দেখি কে পারে এটা? পরিবার। কে বললো এটা, দেখি তো। পরিবার। আমি। ভেরি গুড, সাইফুল বলেছো না? আর কি বলেছো? সোফিয়াও। ভেরি গুড, সোফিয়া আর সাইফুল, তাহলে তোমরা বস খেতাব, সরি গুড স্টুডেন্টের খেতাব অর্জন করে নিয়েছো। রুকাইয়া তুমি কখন এসেছো ক্লাসে? তুমি কি ধরতে পেরেছো পড়া আমার সাথে? রুকাইয়া, তুমি কি পড়া ধরতে পেরেছিলে? রুকাইয়া, তুমি কি পড়া ধরতে পেরেছিলে রুকাইয়া? আমরা এই যে এইটুক পড়েছি, দেখো আমরা এইটুক পড়েছি খালি, আমরা এখনো পুরোটা শেষ করিনি। আমরা এই যে এই পেজটা পড়েছি, স্যার আমি ফার্স্ট পেজ। কিছু দেখতে পাচ্ছি না। তুমি আমার অন্য, তোমরা কি দেখতে পাচ্ছ বাকিরা? না স্যার, দেখতে পাচ্ছি না আমি। বাকিরা কি দেখতে পাচ্ছো? জি স্যার, দেখতে স্যার, পাচ্ছি। দেখা যাচ্ছে। হ্যাঁ, তাহলে রুকাইয়া তোমার মনে হয় যে নেটওয়ার্কের প্রবলেম হতে পারে, বুঝতে পেরেছো? ইন্টারনেটের প্রবলেম হতে পারে তোমার। বাকিরা দেখতে পাচ্ছে তো তাই বললাম আর কি। আচ্ছা রুকাইয়া, আমরা যে প্রথম বেশ আমরা আজকে চ্যাপ্টার ফার্স্ট পড়ছি, বুঝছো? ফার্স্ট নাম্বার প্রথম চ্যাপ্টারটা সমাজ বিবর্তনের ইতিহাস, আমাদের প্রথম অধ্যায়টা ওটা পড়ছি। এবং এটা ফার্স্ট পেজ আমি মাত্র শেষ করেছি আর কি। এখন এটার উপরে এমসিকিউ চলছে। ইতিমধ্যে আমাদের দুজন স্টুডেন্ট সোফিয়া আর সাইফুল গুড স্টুডেন্টের খেতাব অর্জন করে নিয়েছে। রুকাইয়া, তুমি কি এখন দেখতে পাচ্ছো? হ্যাঁ স্যার, এখন দেখা যাচ্ছে। আচ্ছা ঠিক আছে, এখন আমাদের এমসিকিউ হচ্ছে, তুমি যে আমরা একটু পড়েছি যে আমার এই লাইনগুলো আন্ডারলাইন করেছি, তুমি একটু দেখে আন্ডারলাইন করে নিও, ঠিক আছে? আর কোনো সমস্যা হলে বলবে আমাকে। আচ্ছা, আমাদের তাহলে ফার্স্ট কোশ্চেন যেটা ছিল সমাজ গঠনের প্রথম ধাপ কি? পরিবার। এটা পেরেছে হচ্ছে সোফিয়া আর সাইফুল, তোমরা গুড স্টুডেন্টের খেতাব অর্জন করে নিয়েছো, কংগ্রেচুলেশন। আচ্ছা দেখি সেকেন্ড প্রশ্নটা কে পারে? মানুষ সমাজ গঠন করেছেন কেন? এটা কিন্তু একটা বক্স স্টুডেন্ট প্রশ্ন, এটা পারলেই বক্স স্টুডেন্ট হয়ে যাবে। সহযোগিতা করার প্রয়োজন বোধে। কি বলেছো আবার বলো তো? সহযোগিতা করার প্রয়োজন বোধে। সহযোগিতা করার প্রয়োজন বোধে। ভেরি গুড, তিনজনই বলেছো না? ভেরি গুড, তোমরা তিনজনই এখন বস স্টুডেন্ট, বস স্টুডেন্টের খেতাব অর্জন করে নিয়েছো। ভেরি গুড, ভেরি গুড। দেখি আজকে আমাদের ক্লাসের বেস্ট স্টুডেন্ট কে হয়, লাস্টে বলবো সেটা। তিন নাম্বারটা, এটা কিন্তু বস স্টুডেন্ট প্রশ্ন, এটা কিন্তু লেজেন্ড স্টুডেন্ট প্রশ্ন, দেখি এটা কে পারে? পরিবার। ভেরি গুড, ভেরি গুড, পরিবার। ভেরি গুড, তোমরা তিনজনই পেরেছো। ভেরি গুড, ভেরি গুড। তাহলে আমাদের অ্যান্সার গুলো আমরা দেখি, এই যে আমাদের অ্যান্সার গুলো, ঠিক আছে, ভেরি গুড, তোমরা সবগুলো হয়েছে তোমাদের। আচ্ছা, এখন আমরা পরের পেজে চলে যাই। সংগ্রহ, আচ্ছা মানুষ, তাহলে আমাদের এই পেজের প্রশ্ন লাইনটা কি ছিল দেখি তো একটু। এই যে তাই খাদ্য সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য মানুষ দলবদ্ধভাবে বসবাস করার প্রয়োজনীয়তা অনুভব করে। মানে কি, যখন দেখতেছে যে মানুষ, যে যখন তারা ঘুমাচ্ছে তখন বড় বড় হিংস্র প্রাণী বাঘ ভাল্লুক এসে আগেকার দিনে মানুষকে খেয়ে ফেলতো, তো তখন তারা ভয় থাকতো যে আমি যে একা একা থাকছি আমাকে তো খেতে ফেলছে বা আমার বন্ধুকে তো খেয়ে ফেলছে। তখন মানুষ কি করলো, মানুষ একজনের সাথে ডিসকাস করলো যে এভাবে তো আমাদের মানুষ মারা যাচ্ছে, তাহলে আমরা এক কাজ করি, আমরা সবাই মিলে একসাথে থাকি, তাহলে যখনই কোনো ভয়াবহ প্রাণী আসবে বা কোনো বন্য প্রাণী আসবে তখন সবাই মিলে আমরা সেটাকে ট্যাকেল করব, সবাই মিলে তাকে প্রতিরোধ করব। এই জন্য তখন সবাই মিলে কি করলো, একসাথে দলবদ্ধভাবে মানে একসাথে হয়ে থাকার চেষ্টা করলো।
আচ্ছা, আর খাদ্য সংগ্রহ তখনকার আগেকার দিনে হতো কি, এক একজন এক এক কাজ করতো, বুঝতে পেরেছো? তাই সবাই খাদ্য সংগ্রহ করতে সমস্যায় পড়তো। অ্যাজ লাইক ধরো কেউ করতো কৃষি কাজ, কেউ খাবার পশু পাখি শিকারে এক্সপার্ট ছিল। তখন তারা করলো কি, যে পশু পাখি শিকারে এক্সপার্ট সে, আর যে কৃষিকাজ করতে এক্সপার্ট, তারা দুজন মিলে বললো যে আমি যেহেতু মাংস মাংস শিকার করতে পারি, তাহলে আমি তোমাকে মাংস দিব, আর তুমি যে কৃষি কাজ করো আমাকে তুমি চাল দিবে। তো ওরা ওভাবে ডিল করা শুরু করলো। এই জন্য আস্তে ধীরে একটা কি করলো, মানুষ মানুষ একত্রিত হওয়া শুরু করলো, এবং একটা সুন্দর সমাজ গড়ে তোলা হলো। কি লেখা আছে দেখো, পরিবার থেকে গোত্র, সম্প্রদায় ও জাতিগোষ্ঠীতে ছড়িয়ে পড়েছে মানুষ, এভাবে ক্ষুদ্র থেকে বৃহৎ সমাজের উদ্ভব হয়েছে। তার মানে কি, প্রথমত একটা দুইটা মানুষ ছিল, এরপর তিন চারটা হলো, এরপর আস্তে আস্তে মানুষ অনেক বাড়লো, এবং তারা এক একজন সমাজ গড়ে তোলা শুরু করলো। তার মানে কি হলো, পরিবার থেকে গোত্র হলো, এরপর কি হলো সম্প্রদায়, যেমন মুসলমান সম্প্রদায়, হিন্দু সম্প্রদায়, বাঙালি সম্প্রদায়। এরপর জাতিগোষ্ঠী মানে যেমন বাঙালি জাতি, এরপর হচ্ছে হিন্দু জাতি, সরি হিন্দি জাতি, এরপর আরো আছে হচ্ছে তোমার পাকিস্তানি জাতীয় আছে, এরপর তোমার বাংলাদেশি, পাকিস্তানি, ইন্ডিয়ান, এরপর তোমার যারা আমেরিকা থাকে আমেরিকান বলে, এরকম হচ্ছে জাতি এগুলো। তো এগুলো জাতি ছড়িয়ে পড়েছে। এভাবে ক্ষুদ্র থেকে বৃহত্তর সমাজের উদ্ভব হয়েছে। ক্ষুদ্র মানে হচ্ছে ছোট, বৃহত্তর মানে হচ্ছে বড়, মানে এভাবে ছোট থেকে একবারে বড় একটা সমাজের উদ্ভব হয়েছে। উদ্ভব মানে তৈরি হয়েছে। সাধারণভাবে সমাজে দুইটা বৈশিষ্ট্য বিদ্যমান। এই যেটা একটা ইম্পর্টেন্ট জিনিস পেয়ে গেলাম আমরা, এখান থেকে প্রশ্ন আসতে পারে। সাধারণভাবে সমাজে কয়টি বৈশিষ্ট্য বিদ্যমান, এটা মনে রাখবে। দুইটি বৈশিষ্ট্য বিদ্যমান। প্রথমটি হচ্ছে কি, বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা। দ্বিতীয়টি হচ্ছে সংঘবদ্ধতার পিছনে কোনো উদ্দেশ্য থাকা। এটা কিন্তু তোমাদের অনুধাবনে আসতে পারে, এটা মনে রাখবে। সুতরাং সমাজ বলতে আমরা মানুষের পারস্পরিক সম্পর্ককে বুঝি, যার ভিত্তিতে মানুষ বিশেষ উদ্দেশ্য ওই প্রয়োজনে সমবেতভাবে বাস করে। আচ্ছা, তাহলে আমাদের আরেকটা প্রশ্ন পেয়ে গেলাম, এটা অনুধাবনে আসতে পারে। তাহলে তোমাদের যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে সমাজ বলতে কি বুঝো, সমাজের বৈশিষ্ট্য কয়টি, এবং সমাজ বলতে কি বুঝো, তাহলে কি লিখবে? সমাজের বৈশিষ্ট্য দুইটি। কি কি, যে দুইটা বৈশিষ্ট্য, বহু লোকের সংঘবদ্ধভাবে বসবাস করা, আর দ্বিতীয়টা যেটা সেটা লিখবে। এরপরে কি বলবে, যে সমাজ কাকে বলে, যে সমাজ বলতে আমরা, যেটা লেখা আছে এখানে এটা লিখবে, দাগিয়ে রাখবে। আমি যেগুলো দাগাচ্ছি ওগুলো দাগিয়ে রাখবে, ইম্পর্টেন্ট। আচ্ছা, সমাজ জীবনের প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশের প্রভাব। আচ্ছা, মানুষের জীবন প্রাকৃতিক ও ভৌগোলিক পরিবেশ দ্বারা প্রভাবিত। জীবন ধারণের জন্য মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, আবার অনেক ক্ষেত্রে পরিবেশ তাকে নিয়ন্ত্রণ করে। এই জন্য মানব সমাজের প্রকৃতি, আচার আচরণ ও সংস্কৃতির উপর পরিবেশের প্রভাব স্পষ্ট। তাহলে জীবন ধারণের জন্য এখানে একটা ইম্পর্টেন্ট জিনিস পেলাম আমরা। জীবন ধারণের জন্য মানুষ যেমন পরিবেশের উপর প্রভাব বিস্তার করে, আবার অনেক ক্ষেত্রে পরিবেশই তাকে নিয়ন্ত্রণ করে। এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস। এটা তোমাদের যে আমাদের যে সৃজনশীল লেখি না, সৃজনশীলের মাঝে মধ্যে এইসব ইনফরমেশন গুলো দিবে। হ্যাঁ, যদি এরকম এখানে সমাজ থেকে প্রশ্ন আসে, এইসব ইনফরমেশন গুলো দিবে। এগুলো ইনফরমেশন দিলে হয় কি, তোমাদের খাতাটা আছে না, অ্যান্সারটা আছে না, অ্যান্সারটা ম্যাডাম বা টিচারের কাছে অনেক ইম্পর্টেন্ট লাগে বা অনেক গুরুত্বপূর্ণ হয়। এই জন্য মানব সমাজের প্রকৃতি, আচার আচরণ ও সংস্কৃতির উপরে পরিবেশের প্রভাব স্পষ্ট। নদী মানুষের জীবনযাত্রাকে সহজ করে দেয়। পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদী ভিত্তিক। এই যে পৃথিবীর প্রধান সভ্যতাগুলো কি ছিল, পৃথিবীর প্রধান সভ্যতাগুলো ছিল নদী ভিত্তিক। এটা ইম্পর্টেন্ট। যেমন সিন্ধু নদীর তীরে সিন্ধু সভ্যতা, যে নদীর তীরে সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল। নীল নদীর তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছিল। বারবার এটা এমন হয়ে যাচ্ছে যে কেন, নীল নদের তীরে মিশরীয় সভ্যতা গড়ে উঠেছে, টাইগ্রিস ও ইউফ্রেটিস মেসোপটেমিয়া সভ্যতা গড়ে উঠেছে। বাংলাদেশের প্রাচীন সভ্যতা গঙ্গা বিকাশ লাভ করেছে। মানে জানো কি, এর মানে হচ্ছে এই যে বাংলাদেশের যে প্রাচীন সভ্যতা, মানে আমাদের বাংলাদেশের যে রুট মানে শিকড়, এই শিকড়টা কিন্তু এই যে আমাদের যে এই যে সভ্যতা গঙ্গা আছে না, গঙ্গা নদী, সেই গঙ্গার ওখান থেকে কিন্তু আসলে বিকাশ লাভ করেছে। আচ্ছা, মেসোপটেমীয়, সিন্ধু এগুলো হচ্ছে সভ্যতা, এটা মনে রাখবে। হ্যাঁ, এটা প্রশ্ন আসতে পারে এমসিকিউ, যে নীল নদীর তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে। হ্যাঁ, এগুলো আমি দাগিয়ে দিচ্ছি তোমাদেরকে, তোমরা দাগিয়ে রাখবে। এরপর হচ্ছে টাইগ্রিস নদী তীরে, ইউফ্রেটিস নদী তীরে কোন সভ্যতা গড়ে উঠেছে, এগুলো ইম্পর্টেন্ট। আবার কোন কোন অঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপর সেই অঞ্চলের জনগোষ্ঠী পেশা নির্ভর করে। যেমন খনি অঞ্চলে খনি শ্রমিক, শিল্প এলাকায় শিল্প শ্রমিক বাস করে। নদীমাতৃক দেশ বলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে যানবাহন হচ্ছে নৌকা, লঞ্চ ও স্টিমার। আবার কোন কোন এলাকায় যানবাহন, রেলগাড়ি, বাস, রিক্সা, গরুর গাড়ি ইত্যাদি। আবার কি লিখেছে, তাহলে কোন কোন অঞ্চলের প্রাকৃতিক সম্পদের উপর, মানে যেই সব অঞ্চলে সেই প্রাকৃতিক রিসোর্স, মানে যেটা হচ্ছে আল্লাহ প্রদত্ত, সেই রিসোর্স গুলো যেগুলো আছে, রিসোর্স মানে কি সম্পদ, যে সম্পদ গুলো যে এলাকায় বেশি সেই এলাকায় দেখবে সেগুলো বেশি। তোমাদের একটা উদাহরণ দিচ্ছি, যেমন দেখো রাজশাহীতে কিন্তু আম বেশি, এই জন্য দেখবে রাজশাহী যারা ব্যবসায়ী আছে বেশিরভাগই হচ্ছে আম ব্যবসায়ী। আবার তোমরা দেখবে যে একটা উদাহরণ যদি দেই,
তোমরা দেখবে যে কুমিল্লাতে কিন্তু যে মিষ্টি একটা প্রচলন আছে, এই মিষ্টিটা অনেক ভালো, মাতৃভান্ডারের মিষ্টি। এই জন্য দেখবে যে কুমিল্লা বা বগুড়া এখানকার যে দই আছে, যারা ওই ব্যবসা করে সারা সব বেশিরভাগই দইয়ের ব্যবসা, মিষ্টির ব্যবসা করে। এই জন্য কি যেগুলো হচ্ছে প্রাকৃতিক সম্পদ মানে আল্লাহ দিয়ে দিয়েছে, সেগুলো সেখানে বেশি। যেমন দেখো কি লিখেছে, খনি অঞ্চল মানে যেসব অঞ্চলে খনি বেশি। খনি হচ্ছে যেসব জিনিস দ্বারা কয়লা বানানো হয়, বা আমাদের যে ফ্যাক্টরি গুলো আছে না, সেই ফ্যাক্টরিতে যেসব জিনিস দিয়ে কাজ করা হয় সেগুলো খনি বলে। শিল্প এলাকায় শিল্প শ্রমিক বাস করে। শিল্প এলাকা বলতে যেমন ধামরাইতে একটা বড় শিল্প এলাকা আছে, সেই শিল্প এলাকায় বেশিরভাগই শ্রমিক বাস করে, মানে শিল্প মানে হচ্ছে ফ্যাক্টরি, সেই ফ্যাক্টরি গুলো শ্রমিক বাস করে। এছাড়াও নারায়ণগঞ্জে দেখবে, বা তোমরা যদি টাঙ্গাইল যা দেখবে শাড়ি আছে অনেক সুন্দর সুন্দর। কারণ টাঙ্গাইলে যে টাঙ্গাইলে যে বাতাসটা আছে না, সেই বাতাসটা শাড়ি উৎপাদনের জন্য বেস্ট, বা শাড়ি উৎপাদনের সুতাটা আছে না, সুতা উৎপাদনের জন্য বেস্ট। সেজন্য ওখানকার বেশিরভাগ ব্যবসায়ী এই কাজ করে, মানে সুতা বা যে এই শাড়ি টাড়ি বানায়। নদীমাতৃক দেশ বলে বাংলাদেশের বেশিরভাগ অঞ্চলে যানবাহন হচ্ছে নৌকা, লঞ্চ ও স্টিমার। এটা একসময় ছিল, যেহেতু এখন চেঞ্জ হচ্ছে এই জন্য এটা চেঞ্জ হয়ে গিয়েছে। বাট অনেক জায়গায় আছে যেগুলো দেখবে আশেপাশে নদী যেখানে সেখানে আছে। আবার কোনো কোনো এলাকার যানবাহন রেলগাড়ি, বাস, রিক্সা, গরুর গাড়ি। যেমন দেখবে ঢাকা শহরে কিন্তু রিক্সা অনেক, কিন্তু গ্রামে গঞ্জে খুব একটা রিক্সা দেখা যায় না। দেখা গেল সেগুলো মনে করো যে হয় ব্যাটারি চালিত রিক্সা হয় বা অন্যরকম রিক্সা হয়। আচ্ছা, কুটির শিল্প বিকাশে ভৌগোলিক পরিবেশের প্রভাব রয়েছে। নদী বহুল ও অনুকূল আবহাওয়ার কারণে ঢাকার ড্যামরায় তাঁতিরা বাস করে। দেখেছো, বললাম না, এই যে ঢাকার ড্যামরা এখানে লিখে দেওয়া আছে। ঢাকার ড্যামরায় কারা বাস করে? তাঁতিরা। তাঁতি মানে জানো কারা? যারা এই যে সুতা বানায় না, তারা হচ্ছে তাদেরকে তাঁতি বলে, বা যারা শাড়ি বোনে তাদেরকে তাঁতি বলে। কুটির শিল্প বিকাশ ও ভৌগোলিক পরিবেশ। নদী বহুল ও অনুকূল আবহাওয়ার কারণে, নদী বহুল মানে হচ্ছে যেখানে নদী আছে যে আশেপাশে, এবং অনুকূল মানে হচ্ছে, প্রতিকূল মানে কি বলেছি, যেগুলো আছে আমার ফেভারে না, মানে যেটা কঠিন। আর অনুকূল মানে যেটা সহজ, মানে যেটা আমার জন্য ফেভারেবল, ইজি। রাজশাহীতে রেশমি শাড়ি তৈরির জন্য বস্ত্রশিল্প গড়ে উঠেছে। রাজশাহী শাড়ি, এরপর ঢাকাইয়া শাড়ি, জামদানি শাড়ি, এগুলো শুনলেই তো আসলে কি সুন্দর লাগে, তাই না? একটা শাড়ি যদি পেতাম এখান থেকে, কেউ যদি গিফট করতো, এই মনে হয়, তাই না? যাই হোক, আচ্ছা, কারণ এই অঞ্চলে তুঁত গাছ মানে যেখান থেকে রেশমের কীট বাস করে, মানে রেশম একটা কীট আছে। এই কীট মানে হচ্ছে পোকা। এই রেশম পোকা থেকে আসলে একটা সুতা বের হয়, বুঝতে পেরেছো? এই সুতাগুলো এই রেশম কীট বা রেশম পোকাটা তুঁত গাছে জন্মে এবং তুঁত গাছেই থাকে। এখান থেকেই রেশমের পোকাটা নেওয়া হয় এবং রেশমের পোকা থেকে সুন্দর করে সুতা বের করা হয়। ফরিদপুরের খেজুর গুড় দেখেছো? ফরিদপুরের কি ফেমাস? খেজুর গুড় ফেমাস। মুক্তাগাছার মন্ডা ফেমাস। মন্ডা হচ্ছে মিষ্টি মন্ডা বলাই আর কি। টাঙ্গাইলের শাড়ি ফেমাস, দেখেছো টাঙ্গাইলের শাড়ি কি সুন্দর। সুন্দরবনের মধু ফেমাস। যে আমরা এখন তো তোমরা জানি না, কিন্তু আমার এখন মনে করো ফেসবুক খুললে খালি সুন্দরবনের মধু নেন, এই নেন, ওই নেন, কি সব আসে আর কি। যাই হোক, সিলেটের শীতল পাটি, আচ্ছা তোমরা যাও নাকি আমি জানি না, শীতল পাটিটা আছে না, এটা কিন্তু আসলে একটা অস্থির জিনিস। মানে কি জানো, এই যে শীতল পাটিটা, মনে আমরা যে পাটি চিনি, তোমরা তো পাটি চিনো আশা করি, আমি যতদূর জানি পাটি চিনবা। পাটি হচ্ছে কি, মানে একটা প্লাস্টিক না আসলে, একটা কি ধরনের সুতা দিয়ে জানি বানানো হয়। তো ওই পার্টির মধ্যে দেখবে যে আমরা বসি, খাওয়া দাওয়া করি, ইফতারি করি মাঝে মধ্যে, বা সবাই মিলে একত্রে বসি। এখন তোমাদের বাসায় আছে কিনা জানি না, আমাদের বাসায় আছে। তো সিলেটের যে শীতল পাটিটা, সেটা হচ্ছে কি, সেইটা মনে করো যে তুমি যদি অনেক গরম লাগে তোমার, তখন যদি তুমি ওই পাটিটাতে সব পুরো তোমার শরীর ঠান্ডা হয়ে যাবে, মানে এরকম আর কি। বুঝতে পেরেছো? মানে এই জন্য সিলেটের শীতল পাটিটার একটা ফেমাস আছে, মানে একটা পপুলারিটি আছে পুরো বাংলাদেশ জুড়ে। তোমরা যাও নাকি জানি, কিন্তু এটা কিন্তু আসলে মানে ওয়ার্ক। আমি সিলেটে গিয়েছিলাম, তো তখন আমি এটাতে একটু শুয়েছিলাম বা একটু বসেছিলাম, তখন আমি দেখেছিলাম আসলে পুরো শরীর ঠান্ডা হয়ে যায়। ওইসব এলাকার ভৌগোলিক পরিবেশের সাথে সম্পর্কিত। সোনারগাঁওয়ের বিখ্যাত মসলিন শিল্প, এই যে মসলিন শিল্প, বাংলাদেশের বেস্ট শাড়ি হচ্ছে মসলিন শাড়ি। এইটা এখন আর পাওয়া যায় না, এটা নিয়ে অনেক ইতিহাস আছে, অনেক কাহিনী আছে। আমরা শুনেছি, যখন বইতে পড়েছি আমরা শুনেছি যে এই শাড়িটা এত সফট ছিল এবং এতটা এক্সপেন্সিভ ছিল। এছাড়াও মানে এতটা কোয়ালিটি ফুল ছিল যে এই শাড়িটা নাকি একটা ম্যাচের বক্সের মধ্যে ভাঁজ করে রাখা যেত। একটা ম্যাচের বক্স মানে যেখানে দিয়ে আমরা আগুন ধরাই ম্যাচ, সেই ম্যাচের বক্সের মধ্যে ভাঁজ করে রাখা যেত। আমরা চিন্তা করো কি কোয়ালিটি ফুল জিনিস ছিল। এই শাড়ি যদি এখন পেতাম, তাহলে তো বন্ধু বান্ধব বান্ধবীদের একবার রাগ উঠাই দিতাম, কি বলো? হ্যাঁ, যাই হোক, পোশাক পরিচ্ছদ ও ঘরবাড়ি বৈশিষ্ট্য ভৌগোলিক পরিবেশের দ্বারা প্রভাবিত। শীত প্রধান অঞ্চলের মানুষ গরম পশমি কাপড় পরে, আর গ্রীষ্ম প্রধান এলাকার মানুষ পরে হালকা সুতি কাপড়। দেখেছো, শীত প্রধান এলাকা অঞ্চলের মানুষ কি পরে? গরম পশমি কাপড়। পশমি কাপড় মানে দেখবে যারা তোমাদের আত্মীয় বিদেশে আছে, দেখবে যারা যখন সোয়েটার পরে কেমন জানি একটা হাতের মধ্যে যে লোম টাইপের থাকে না, ওগুলো হচ্ছে পশমি কাপড় বলে। যেগুলো খুব সুন্দর এবং খুব আরামদায়ক গরম মানে শীতকালের জন্য। যারা আমরা এই যে গ্রীষ্ম প্রধান দেশে থাকি, বাংলাদেশে থাকি, তারা কি পরি? সুতির কাপড়, হালকা সুতির কাপড় পরি। অনেক সময় তো রাস্তায় দেখি যে ছেলেরা কাপড় চোপড় ছাড়াই হাঁটাহাঁটি করে, কি যে একটা অবস্থা। হ্যাঁ, এত গরম পড়ে বাংলাদেশে। আস্তে আস্তে আরো গরম পড়বে, জুন মাসে মেবি আরো গরম পড়বে, আই গেস। যাই হোক,
যেসব অঞ্চলে ঘন ঘন ভূমিকম্প হয় সেখানকার মানুষ ঘর বাড়ি তৈরি করতে কাঠ বেশি ব্যবহার করে। এর কারণ কি জানো? কাঠ যদি ভেঙেও যায় তোমার খরচ কম হবে, আর যদি তোমার সিমেন্ট ভেঙে যায় খরচ বেশি হবে। যেসব এলাকার যোগাযোগ ব্যবস্থা উন্নত সেখানে সহজে শিল্পায়ন ঘটে। শিল্পায়ন মানে হচ্ছে শিল্পের ইমপ্রুভ হয়। মানে ধরো তোমার একটা এলাকায় 10টা ফ্যাক্টরি আছে, তোমার এলাকায় যদি বেশি ভালো অবস্থায় মানে যোগাযোগ অবস্থা ভালো থাকে তাহলে ওখানে দেখবে দিন দিন আরো ফ্যাক্টরি বাড়তেছে, এবং নগর মানে সেই ফ্যাক্টরিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের সমাজ বা নগর বা শহর গড়ে উঠবে। আচ্ছা, নৌ যোগাযোগ ভালো বলে নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অনেক আগে থেকে শিল্প প্রতিষ্ঠান রয়েছে। এই যে নৌ যোগাযোগ মানে হচ্ছে মানে তোমার নৌকা যোগাযোগ বা নৌকা বা মানে নৌ মানে বোঝাচ্ছে হচ্ছে আমাদের সমুদ্রে আমরা কি চলে, লঞ্চ, নৌকা, স্টিমার চলে, এগুলো চলে না, ট্রলার চলে না, এগুলাকে বলা হয় নৌ যোগাযোগ বা নৌ পরিবহন। নৌ পরিবহন বলা হয় এগুলাকে। এবং এইসবের যোগাযোগ যদি ভালো হয় সেগুলো হচ্ছে নারায়ণগঞ্জে ভালো হয় এইসবের যোগাযোগ। এরপর চট্টগ্রামে হচ্ছে এগুলার যোগাযোগ ভালো, মানে এগুলো চট্টগ্রাম এবং নারায়ণগঞ্জে বেশি আছে, নৌকা, স্টিমার, লঞ্চ। তোমরা যদি যাও কখনো দেখবে চট্টগ্রামে এবং নারায়ণগঞ্জে এগুলো বেশি আছে, এই জন্য এখানে শিল্প প্রতিষ্ঠান খুব আগে থেকে গড়ে উঠেছে। চট্টগ্রাম যে এখনই খুব একটা মানে খুবই ভালো একটা জায়গায় এরকমটা না, সেটা অনেক আগে থেকে 50, 100, 200, 300, 400 বছর আগে থেকেই অনেক ইম্পর্টেন্ট একটা প্লেস। আচ্ছা, আমাদের এমসিকিউ আবার চলে এসেছে, দেখি এবার কে বস হয়, কে গুড স্টুডেন্ট হয়, কে লেজেন্ড স্টুডেন্ট হয়। প্রথমটা মেবি গুড স্টুডেন্টের প্রতিযোগিতার জন্য। আমাদের প্রথমটা দেখি কে পারে। মানুষ কিসের জন্য দলবদ্ধভাবে বসবাসের প্রয়োজনীয়তা অনুভব করে, দেখি এটা কে পারে। সংগ্রহ হিংস্র প্রাণীর আমি আক্রমণ থেকে বাঁচার জন্য। সংগ্রহ ও হিংস্র প্রাণীর আক্রমণ থেকে বাঁচার জন্য। কোনটা হবে বলো তো? বলতে পারবে না? গ নম্বর। গ নম্বর। সংগ্রহ গ হিংস্র নম্বর। প্রাণী আক্রমণ থেকে বাঁচার জন্য, এটা বলছো? জি স্যার। হ্যাঁ। সবাই কি এটাই বলছো? জি স্যার। জি রুকাইয়া স্যার। কি চলে গিয়েছে? স্যার আমি তো বলতেছি। হ্যাঁ, ভেরি গুড। আচ্ছা, তাহলে দেখি আমার মতো মনে হয় এটা অ্যান্সার হবে, দেখি তো কি হয়। ইয়েস, এটা অ্যান্সার হয়েছে। গুড স্টুডেন্টের খেতাব অর্জন করে নিয়েছো তোমরা তিনজনই, ভেরি গুড। এরপরে হচ্ছে বস স্টুডেন্ট মেবি না, না এরপরেও মেবি গুড স্টুডেন্টই আছে। দেখি গুড স্টুডেন্টের একটা প্রশ্ন, এটা পারে কে, কে পারে দেখি তো, এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। সংঘবদ্ধ বসবাসের উদ্দেশ্য। বাকিরা পারবে না? সংঘবদ্ধভাবে খ বসবাসের নম্বরটা। উদ্দেশ্য। হ্যাঁ, আর সোফিয়া বলতে পারবে না? সোফিয়া, সোফিয়া কি চলে গিয়েছো, কার্টুন দেখছো নাকি? সোফিয়া, সোফিয়া কোথায় চলে গেল আল্লাহ জানে। আচ্ছা, সমস্যা নেই, সোফিয়া আসবে আবার, আশা করি রেসপন্স করবে। তাহলে আমাদের মনে হচ্ছে অ্যান্সার হবে এই যে সংঘবদ্ধ বসবাস ও উদ্দেশ্য। দেখি তো অ্যান্সার কি দেওয়া আছে, এটা আবার। আচ্ছা, অ্যান্সার কি? হ্যাঁ, সংঘবদ্ধ বসবাস উদ্দেশ্য। কংগ্রেচুলেশন সাইফুল আর রুকাইয়া, তোমরা দুজনই গুড স্টুডেন্টের খেতাব অর্জন করে নিয়েছো, ভেরি গুড। আচ্ছা, 3 নাম্বারটা দেখি কে পারে। সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল কোন নদীর তীরে, দেখি এটা কে পারে। আমি কিন্তু বলেছিলাম এটা অনেক ইম্পর্টেন্ট। নদীর তীরে। কোন নদীর সিন্ধু তীরে বলো সভ্যতা তো? ওখানে স্যার। হ্যাঁ, কোনটা বলছো? সিন্ধু। বলি সিন্ধু নদের তীরে। না না, সিন্ধু সভ্যতা, সিন্ধু সভ্যতা গড়ে উঠেছিল, ভেরি গুড, সিন্ধু নদীর তীরে, ভেরি গুড। তোমরা তো ভালো পারছো সিন্ধু দেখছি। নদের তীরে হবে স্যার। সিন্ধু নদীর তীরে হয়েছে অ্যান্সার। আচ্ছা, দেখি এটা কি পারলো দাদা, এটা পারলো কে? এটা সাইফুল পারলো না? আর আমি। জি। very good। আচ্ছা, সোফিয়ার মেবি মাইক অন হচ্ছে না। সোফিয়া, তুমি এক কাজ করো, তুমি আবার বের হয়ে জয়েন করো, হ্যাঁ, তাহলে মেবি মাইক কাজ করতে পারে। দেখো মাইকে কি হচ্ছে। দেখো, আবার জয়েন করতে পারো চাইলে, বের হয়ে আবার জয়েন দাও, তোমার মাইক আশা করি কাজ করবে। আচ্ছা, তাহলে আমাদের এটা অ্যান্সার ছিল সিন্ধু, ভেরি গুড সাইফুল। রুকাইয়া, তুমি কি পারোনি এটা, তাই না? না স্যার। আচ্ছা, সমস্যা নেই, পরটা কিন্তু পারতে হবে। তাহলে আমাদের এখানে বস স্টুডেন্ট হয়েছে সাইফুল। সাইফুল, তোমার নাম কি আসলে? সাইফুলই নাম? জি স্যার। ভেরি গুড। তাহলে সাইফুল পেরেছে আমাদের 3 নাম্বারটা, ভেরি গুড সাইফুল, তুমি এখন বস স্টুডেন্ট আছো। সোফিয়া, তোমার মাইক কি অন হচ্ছে এখন? জি স্যার। ভেরি গুড। এই যে আমাদের একটা প্রশ্ন ছিল সিন্ধু সভ্যতা গড়েছে কোন নদীর তীরে, সাইফুল এটা পেরে বস স্টুডেন্ট হয়ে গিয়েছে। আচ্ছা, আমার 4 নাম্বার প্রশ্ন দেখি, দেখি এই 4 নাম্বার প্রশ্নটা কে পারে। দেখি, ভূমিকম্প প্রবণ এলাকায় ঘর বাড়ি তৈরি করতে বেশি ব্যবহার করা হয় কি, দেখি তো এটা কে পারে। কাঠ। 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 ভেরি গুড, ভেরি গুড, তোমরা তিনজনই পেরেছো, কংগ্রাচুলেশন। সোফিয়া কাম ব্যাক করেছে এবং বাকিরাও, সাইফুলও পেরেছে, রুকাইয়াও পেরেছে। তাহলে তোমরা তিনজনই এখন বস স্টুডেন্ট হয়ে গিয়েছো। এর পরেরটা মেবি লেজেন্ড স্টুডেন্ট হওয়ার প্রশ্ন। দেখি তো, ও না না সরি, এর পরেরটা লেজেন্ড স্টুডেন্ট হওয়ার প্রশ্ন হলেও এই দুইটা হচ্ছে তোমাদের হিসেবে থাকবে। এবং আমি একটু বুঝিয়ে দিই তোমাদের প্রশ্ন দুইটা। বাংলাদেশের কোন অঞ্চলে জাতিরা বসবাস করে এবং ঢাকায় শাড়ি বোনা হয়, এটা হচ্ছে তোমাদের যখন সৃজনশীল প্রশ্ন আসে না, এটা ক নাম্বারে আসতে পারে, বুঝেছো? এই জন্য এটা কিন্তু ইম্পর্টেন্ট, এই জন্য আমি এটা দিয়েছি। এটা তোমরা বাসায় নিজে নিজে পড়বে ও পারলে লিখে রাখবে।
আর এই যে 2 নাম্বারটা হচ্ছে ভৌগোলিক পরিবেশের প্রভাবে জীবনধারা কিভাবে পরিবর্তিত হয়, এটা হচ্ছে অনুধাবনমূলক বা খ নাম্বার প্রশ্ন আমাদের সৃজনশীলের। হ্যাঁ, এগুলা হচ্ছে ইম্পর্টেন্ট প্রশ্ন, এই জন্য লিখে দিয়েছি এই পেজ থেকে বা ওই পেজ থেকে এই প্রশ্নগুলো আসতে পারে, এগুলো বাসা ভালো মতো পড়বে। দেখি তাহলে আমাদের পরের পেজে আমরা চলে যাই। আমাদের কিন্তু আজকে অনেকগুলো পেজ আছে, দেখি তো তাড়াতাড়ি করার চেষ্টা করব। তোমরা যদি বুঝতে না পারো আমাকে বলবে কিন্তু। আচ্ছা, তাহলে আমাদের এরপরে পেজ কি, সমাজ বিকাশের বিভিন্ন স্তর, শিকার ও সংগ্রহ, উদ্যান কৃষি ও পশুপালন সমাজ। সমাজ পরিবর্তনশীল, সমাজ কি পরিবর্তনশীল, ইম্পর্টেন্ট একটা জিনিস পেয়েছি আমরা। সমাজ পরিবর্তনশীল, আর আমার মার্কারে বারবার কি হয় আমরা জানি। আচ্ছা, সমাজ হচ্ছে কিশীল, পরিবর্তনশীল। আজকের দিনে আমরা বাংলাদেশে যে সমাজকে দেখছি, আগের দিনে সমাজ কিন্তু এরকম ছিল না, এটা কিন্তু ঠিক কথা বলেছে। আজকের সমাজ দীর্ঘকালের বিকাশ ধারার ফল, এটাও ঠিক। কালে কালে জ্ঞান বিজ্ঞানের উন্নতির ফলে পুরোনো সমাজ পরিবর্তন হয়, একালে আধুনিক সমাজ গঠিত হয়েছে, এটাও ঠিক বলেছে। যেমন দেখো, আগে কি অবস্থা ছিল, আগে মানুষ খাওয়া দাওয়া করতো কিভাবে, আগে মানুষ থাকতো কিভাবে, আগে কি আমাদের মাথায় মোবাইল ছিল এত, আমরা আমাদের বাবা মা কি মোবাইল চালাতে পেরেছে? পারিনি, কিন্তু আমাদের বাবা মা এমন অনেক কিছু করতে পারিনি যে আমরা আজকে করছি। আগে আমরা কি জীবনে ভেবেছিলাম যে আমাদের অনলাইনে ক্লাস করার সুযোগ হবে? আমরা কিন্তু কেউ ভাবিনি, কিন্তু আজকে আমরা পারছি। এইগুলো কেন পারছি? এই যে কালে কালে বিজ্ঞানের উন্নতি হয়েছে, এর ফলে পুরনো যে সমাজ ছিল সেটা পরিবর্তন হয়ে এই যে আজকের আধুনিক সমাজ হয়েছে। ভবিষ্যতে সমাজ আরো পরিবর্তন হবে। ভবিষ্যতে দেখবে যে তুমি মনে করো স্বপ্নের মধ্যে ক্লাস করছো, এরকম একটা অবস্থা হয়ে যেতে পারে, তাই না? না, আসলে বলা যায় না কিন্তু ভবিষ্যতে কি হতে পারে। কালের সুদীর্ঘ যাত্রা পথে সমাজের পরিবর্তনকে 6টি ভাগে ভাগ করা যায়। এগুলো হচ্ছে শিকার ও সংগ্রহ ভিত্তিক সমাজ, মানে কালের বিবর্তন মানে হচ্ছে এই যে তোমার এক একটা সময় ছিল একবারে আগেকার দিন, এরপরে এরপরে কিছুদিন পর যে একটা সমাজ ছিল, এরপরে আরো 1000 বছর পর যে একটা অবস্থা ছিল, এরপরে আরো 1000 বছর পর যে একটা অবস্থা ছিল, এগুলোকে ভাগ করেছে 6টা ভাগে। তাহলে কি ভাগে করেছে? একটা ভাগ হলো শিকার ও সংগ্রহ ভিত্তিক সমাজ, একটা হচ্ছে উদ্যান ও কৃষি ভিত্তিক সমাজ, একটা হচ্ছে পশুপালন সমাজ, একটা হচ্ছে কৃষি ভিত্তিক সমাজ, একটা হচ্ছে শিল্প ভিত্তিক সমাজ, আর একটা হচ্ছে শিল্প বিপ্লব পরবর্তী সমাজ। আচ্ছা, আমরা তাহলে একটা একটা করে জানবো। তাহলে প্রথমটা হচ্ছে শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের আদিমতম রূপ। ইম্পর্টেন্ট এমসিকিউ পেয়ে গিয়েছি আমরা। শিকার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ হচ্ছে মানব সমাজের কি রূপ? আদিমতম রূপ, এটা ইম্পর্টেন্ট। আচ্ছা, তখন স্থায়ী কোনো ঘর বাড়ি ছিল না, মানুষ গুহায় ও বন জঙ্গলে বাস করত। প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর। তাহলে কোন সময় প্রাকৃতিক সম্পদ প্রচুর ছিল? তোমাদের আসতে পারে গড় ঘতে এইসব প্রশ্ন, বুঝছো? যে শিক্ষার ও খাদ্য সংগ্রহ ভিত্তিক সমাজ তোমরা বুঝতে পারছো কিনা, এটা লিখো, এটা ব্যাখ্যা করো। তখন কিন্তু এইসব ইনফরমেশন দিতে হবে, প্রাকৃতিক সম্পদ ছিল প্রচুর। কি হচ্ছে বারবার? আচ্ছা, এই যে পেন ইউজ করে দিলে। তখন স্থায়ী কোনো ঘর আছে, তাহলে প্রাকৃতিক সম্পদ ছিল ছিল কেমন? প্রচুর। কিন্তু এই সম্পদের ব্যবহার করে খাদ্য উৎপাদন করতে শেখেনি। তাহলে এই সম্পদের ব্যবহার করে আমরা কিন্তু তখন খাদ্য উৎপাদন করতে শিখিনি, আমরা শিখেছি পরবর্তীতে খাদ্য উৎপাদন করতে। বন জঙ্গল থেকে তারা খাবার খুঁজে নিত আর শিকার করতো। তাহলে যারা ছিল সেই সময়কার মানুষ, তারা বন জঙ্গল থেকে খাবার খুঁজে নিত এবং কি করতো? শিকার করতো। খাবারের খোঁজে তারা এক জায়গা থেকে অন্য জায়গায় ঘুরে বেড়াতো। এই যে খাবার আছে কই, খাবার আছে কই, ওইভাবে ঘুরে ঘুরে বেড়াতো, কোথায় পশু পাখি আছে, কোথায় শিকার করা যায়, তাদের ছিল এরকম চিন্তা ভাবনা। আচ্ছা, এরপর কি, ফলমূল সংগ্রহ, পশু পাখি ও মৎস্য শিকার ছিল আদিম সমাজের প্রধান কাজ। আর একটা ইম্পর্টেন্ট এমসিকিউ এবং ক্লাস প্রশ্ন উত্তর, যে ফলমূল সংগ্রহ ও কি লেখা আছে, ও পশু পাখি ও মৎস্য শিকার ছিল আদিম সমাজের প্রধান কাজ। যখন শিকার মিলতো তখন তারা খেত, শিকার না মিললে উপোস থাকতো। উপোস মানে কি জানো? মানে রোজা রাখতো বা এরকম কিছু, মানে না খেয়ে থাকতো আর কি। উপোস বলা হয় না খেয়ে থাকা। মেয়েরা ফলমূল সংগ্রহ করতো আর পুরুষরা শিকার করতো। মেয়েরা কি করতো? ফলমূল সংগ্রহ করতো। যেহেতু আমরা যেটা কি মনে করি যে মনে করো যে মেয়েরা, আমরা ভাবি যে হয়তো বা পশু পাখিকে ভয় পেয়ে যেতে পারে, তাই মেয়েরা কি করতো? ফলমূল সংগ্রহ করতো এবং পুরুষরা শিকার করতো। যদিও এখনকার দিনে মেয়েরাই সবকিছু করতে পারে। যাই হোক, যে সময় পাথরই ছিল একমাত্র হাতিয়ার, পাথরই ছিল একমাত্র হাতিয়ার। এই হাতিয়ার মানে কিন্তু ওই হাতিয়ার না, ওই পাথর মেরে মাথা ফাটাই দিব ওইরকম হাতিয়ার না। পাথর মেরে মাথা ফাটাই দেওয়া হাতিয়ার না, মানে পাথর দিয়ে কি করতো? পশু পাখি মারা হতো বা পশু পাখি শিকার করা হতো। যেমন ধরো একটা বাঘ আসছে বা একটা ভাল্লুক আসছে, তুমি এখন ওই ভাল্লুকটা খাই যেমন যেতেছে তোমার, এখন তুমি কি করবা? বড় একটা পাথর দিয়ে সেটা একটা বাড়ি মারতে চাইবা। হ্যাঁ, এটা কি বলা হচ্ছে? এই হাতিয়ার, এই হাতিয়ার জন্যই বোঝাচ্ছে। এই কারণে এই সমাজ প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগের সমাজে বলা হয়। কি বলা হয়? প্রাগৈতিহাসিক বা প্রস্তর যুগের সমাজ। এ সমাজে উল্লেখযোগ্য হাতিয়ার হচ্ছে খাঁজ কাটা বল্ল, মাছ ধরার হারপুন, হাড়ের সুই ইত্যাদি। এগুলো ইম্পর্টেন্ট, এগুলো ইম্পর্টেন্ট। আবার এটা কি হয়ে গেল? আচ্ছা, শীত ও রোদে বৃষ্টি থেকে রক্ষা পাওয়ার জন্য মানুষের গাছের ছাল ও লতা পাতা এবং পশুর চামড়া ব্যবহার করতে, এটা ইম্পর্টেন্ট। এটা তোমাদের এমসিকিউ আসতে পারে। এই যে মানুষ গাছের ছাল ও কি ব্যবহার করতো? লতা পাতা ও পশুর চামড়া ব্যবহার করতো।
সমাজের মানুষ কোন শক্তিশালী সংগঠন বা প্রতিষ্ঠান গড়ে তুলতে পারেনি। এই সমাজের মানুষ মানুষ তখন খাবারের সন্ধানে এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হতো। আচ্ছা, তোমাদের এটা প্রশ্ন আসতে পারে যে এই সমাজের এই সমাজের যেগুলো মনে করো যে খারাপ দিক ছিল সেগুলো কি কি? যেমন এই যে একটা কোন শক্তিশালী সংগঠন গড়ে তুলতে পারিনি, এটা একটা খারাপ দিক। এরপরে যেখানেও একটা খারাপ দিক যে মানুষ এক জায়গা থেকে আরেক জায়গায় ছুটে বেড়াতে হতো, মানে এক জায়গায় বেশি দিন থাকতে পারতো না। এগুলো কিন্তু ইম্পর্টেন্ট। আচ্ছা, এই সমাজে খাদ্য, আচ্ছা উদ্যান ও কৃষিভিত্তিক সমাজ, এটাও একটা ইম্পর্টেন্ট। এই সমাজে খাদ্য সংগ্রহকারী মানুষ খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয়, মানে যে মানুষ যখন খাদ্য সংগ্রহ করে সে তারা খাদ্য উৎপাদনকারীতে পরিণত হয় এই সমাজে। কোন সমাজে? উদ্যান ও কৃষিভিত্তিক সমাজে। সমাজ বিজ্ঞানীরা কি বলেন? মেয়েরাই কৃষিকাজ উদ্ভাবন করেছে। দেখছো, মেয়েরা কিন্তু আসলে বস, তাহলে মেয়েরা কৃষিকাজ কি করছে? উদ্ভাবন করেছে। আর আমরা এখন কৃষিকাজ করছি, কৃষক হয়ে গেছি। মেয়েরা কৃষিকাজ উদ্ভাবন করে আমাদেরকে কৃষক বানাই দিচ্ছে। দেখছো কি একটা অবস্থা। আচ্ছা, আদিম সমাজে পুরুষরা যেত শিকারের সন্ধানে, ফলমূল আহরণে ভার ছিল মেয়েদের উপর, মানে মেয়েদের দায়িত্ব ছিল ফলমূল আহরণ করা। ফলমূল সংগ্রহ করতে গিয়ে কখনো তারা নিয়ে আসতো বুনো গম, বার্লি। বুনো গম, বার্লি হচ্ছে ফসলের নাম। মেটে আলু, কচুরি পানা মেবি নাকি, এটা কি দেখি তো। কচুর মূল ও কন্দ, এগুলো কিন্তু মানুষ খায়, এখন অনেক খায়। তোমরা খেয়েছো কিনা জানি না, আমি তো জীবনে খাই না এগুলো, কিন্তু অনেকে খায় আর কি। আচ্ছা, আস্তানার আশেপাশে গম ও বার্লির যেসব দানা পড়তো তা গজিয়ে উঠতো চারা গাছ। চারা গাছের পরে দেখা দিত শীষ ও দানা, মানে এখান থেকে দানা, মানে কিভাবে একটা গাছ হতো, একটা কিভাবে তারা ফসলগুলো ফলাতো, এখানে এটা লেখা আছে আর কি। দেখো এই যে এই ধরনের ঘটনা থেকে বীজ ছিটিয়ে খাওয়ার উপযোগী শস্য পাওয়ার ধারণা সৃষ্টি হয়। কৃষিকাজের এই পর্যায়কে বলা হয় উদ্যান চাষ। কি বলা হয়? উদ্যান চাষ। এটা ইম্পর্টেন্ট, এটা আসতে পারে ক খতে। এক্ষেত্রে প্রথমে মেয়েরা তাদের বসবাসের আশেপাশে পতিত জমি মানে যে জমিটা ছিল আর কি, একটা লম্বা লাঠি বা পশুর শিং মাটি চিরে গর্তে বীজ ফেলে ফসল ও ফলমূল উৎপাদন করতো। এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট লাইন। ফসল পাকলে পশুর চোয়ালের হাত দিয়ে ফসল কাটতো। চোয়াল মানে হচ্ছে মুখের যে আমাদের চাপা থাকে না, এটাকে বলা হয় চোয়াল। পশুর জন্য বলা হয় চোয়াল। এই চোয়ালের হাত দিয়ে কি করতো? ফসল কাটতো। তবে প্রয়োজনে বেশি ফসল তারা উৎপাদন করেনি। এক জায়গায় বারবার এমন ফসল ফলানো যেত না বলে তাদের জীবন যাযাবর প্রকৃতির ছিল। তাহলে কাদের জীবন যাযাবর প্রকৃতির ছিল? সব থেকে ইম্পর্টেন্ট একটা জিনিস পেয়ে গেলাম আমরা, এই যে উদ্যান কৃষক যারা এই সমাজের মানুষজন ছাড়া ছিল তাদের জীবন যাযাবর। যাযাবর মানে কি বুঝিয়ে দিই তোমাদেরকে, প্রশ্ন আসতে পারে। যাযাবর মানে হচ্ছে যারা এক জায়গায় বেশি দিন থাকতে পারে না। মাঝে মধ্যে দেখবে যারা মনে করো কিছুদিন পর পর বাসা চেঞ্জ করে বা এরকম করে, তাদের হচ্ছে যাযাবর বলা হয় আর কি। আচ্ছা, পশুপালন সমাজ, আমরা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করব, আমাদের ক্লাস টাইম বেশিক্ষণ নেই আর। আচ্ছা, পশুপালন সমাজ। সমাজ বিকাশের ধারায় পশুপালন শুরু হলে সমাজ আরো এগিয়ে যায়। এই সমাজের মানুষ খাদ্য সংগ্রহের পাশাপাশি পশুপালন করে জীবিকা নির্বাহ করত। শিকারী মানুষ প্রথমে কুকুরকে পোষ বানিয়ে, মানে গৃহপালিত পশুকে পরিণত করে। কুকুর ছিল বিশ্বস্ত প্রহরী ও শিকারের সঙ্গী। মানে এই যে কুকুরটা ছিল না বিশ্বস্ত প্রহরী শিকারের সঙ্গে, একটা ঘটনা আছে। প্রাচীন যুগে মানুষ দেখতো কি, যে পশু পাখি তাদের সামনে আসতো তারাই তাকে আক্রমণ করার চেষ্টা করতো, বা মানুষজন সেই পশুটাকে খেয়ে ফেলতো এবং তারা পলায় যেত। মানে পশু হয় একটা জিনিস হতো যে পশু মানুষকে আক্রমণ করবে, মানুষ পশুকে আক্রমণ করবে এবং দুজন দুজনের সাথে থাকতে পারবে না। পরে মানুষ হঠাৎ করে ডিসকভার করলো যে, বা একটা মানুষ পরবর্তীতে হঠাৎ করে দেখতে পেলো যে যে একটা প্রাণী সে মনে করো যে কাছাকাছি থাকে, কখনো আক্রমণও করে না, আবার মানুষও তাকে আক্রমণ করে না। তো মানুষ খেয়াল করলো এই প্রাণীটা সবসময় সাথে থাকে এবং হেল্পও করে। সেই প্রাণীটা হয়ে গেল কে? কুকুর, যে কিনা বিশ্বস্ত প্রহরী শিকারের সঙ্গী। আমরা মাঝে মধ্যে দেখি বা বলি যে একটা বিশ্বস্ত মানুষের থেকে বিশ্বস্ত কুকুর অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, বলি না আমরা অনেক সময়, এর কারণ কি? কুকুর হচ্ছে বিশ্বস্ত প্রহরী শিকারের সঙ্গী সেই আদিম যুগ থেকে। অনেক সময় বুনো ষাঁড়, ভেড়া, ছাগল, ঘোড়া, গাধা প্রভৃতি পশু মানুষের হাতে ধরা পড়তো এবং সেগুলো তারা এনে বেঁধে রাখতো। এগুলো ছিল জীবন্ত খাদ্য ভান্ডার। এরপরে এখানে দেখো কি এগুলো লেখা আছে যে সেগুলো না মিললে এগুলোকে বধ করে আহার করতো। মানে এগুলো বধ করে আহার করতো, মানে এগুলোকে ধরে রেখে দিত, যখন দেখতেছে কোনো শিকার পাওয়া যায় তখন এগুলোকে খেয়ে ফেলতো। আচ্ছা, মানুষ কমে বুঝতে পারে গরু, ছাগল, ভেড়াকে না মেরে এগুলোকে বাঁচিয়ে রাখলে বেশি লাভজনক হবে। যেমন প্রতিদিন দুধ ও বছর বছর বাচ্চা পাওয়া যাবে, চামড়া ও পশমকে বিভিন্ন কাজে ব্যবহার করা যাবে। এভাবে সমাজে গৃহপালিত পশুর সংখ্যা বেড়ে তা মানুষের সম্পদে পরিণত হয়। এই যেটা ইম্পর্টেন্ট, লাইনটা ইম্পর্টেন্ট, দাগিয়ে রাখবে লাইনটা। এই সমাজে মুদ্রার প্রচলন হয়নি, তবে দ্রব্য বিনিময়ের প্রথার উদ্ভব ঘটে আছে। এটা অনেক ইম্পর্টেন্ট। মুদ্রার কিন্তু প্রচলন হয়নি। মুদ্রা মানে কি জানো? যে আমরা কয়েন ইউজ করি না, টাকা ইউজ করি না, তাকে বলা হয় মুদ্রা। আর দ্রব্য মানে হচ্ছে পণ্য। পণ্য মানে কি জানো? এখন ধরো তুমি একটা দোকান থেকে একটা চিপস কিনছো বা একটা চকলেট কিনছো, এগুলোকে বলা হয় পণ্য। বা আমি একটা বই কিনছি, এগুলোকে আসলে যারা ব্যবসায়ী যাদেরকে তাদের ভাষায় বলা হয় পণ্য বা প্রোডাক্ট বলি আমরা এটাকে। হ্যাঁ, তো মনে করো যে তখনকার দিনে কি হয়েছিল, তখনকার দিনে টাকা পয়সা ছিল না। তো একজন মানুষের যদি একটা কিছু কিনতে হয় বা নিতে হয়, তখন সে কিভাবে নিত? এটা প্রশ্ন থাকতে পারে না, এটা পরীক্ষায় আসতে পারে। তাহলে সুন্দর, এখন কিভাবে নিত? তারা করতো কি, যার ধরো আমি তখন কি করতো, একটা মানুষ, তখন আমরা কি শিখেছি যে একটা মানুষ, যারা কিছু ছিল কিছু মানুষ ছিল যারা একবারে পশু পাখি শিকার, মানে তারা শিকার করতে এক্সপার্ট। আবার কিছু ছিল যারা
ফসল বা উৎপাদন করতে এক্সপার্ট, মানে যারা চাষ কৃষি কাজ করতে এক্সপার্ট ছিল। তো এই দুই ধরনের মানুষ যখন মিলিত হতো তখন একজন একজনকে বলতো যে আমার কাছে মাংস আছে, আমি তোমাকে শিকার করে মাংস দিতে পারবো, এবং তুমি আমাকে, তুমি যে ফসল উৎপাদন করো ভুট্টা, গম, ধান, ভাত, চাল, তুমি আমাকে এগুলো দিবে। তখন একজন আরেকজনকে সেগুলোর বিনিময়ে সেগুলো দিত। ধরো আমি তোমাকে মাংস দিচ্ছি আর তুমি আমাকে ভাত দিচ্ছ, তো এরকম করে চলতো। অ্যাজ লাইক ধরো কেউ মনে করো সুন্দর করে মাটির পানি, মাটির হাড়ি বানাতে পারতো যে হাড়িতে পানি রাখা যায়। আবার অনেকে কি করতো, অনেকে তোমার মনে করো সুন্দর করে কাপ, মানে তোমার সুতা দিয়ে কাপড় বানাতে পারতো, বা সে গাছের পাতা দিয়ে সুন্দর করে বিছানা বানাতে পারতো। তো তা সে একজন আরেকজনের কাছে এই বিনিময়, এটার বিনিময় এটা নিত, মানে তুমি আমাকে মাটির হাড়ি দিবে, আমি তোমাকে একটা বিছানা দিব, এরকম আর কি। আচ্ছা, একজন দেখো এখানে এটা লেখা আছে, একজন পণ্যের সঙ্গে অন্য পণ্য, আচ্ছা একজনের পণ্যের সঙ্গে অন্য পশু কিংবা এই যে অন্য কিছু বদল করা হতো, বদল মানে এক্সচেঞ্জ। তবে আদিম সমাজের মতো এই সমাজের মানুষ যাযাবর জীবনযাপন করতো। তাহলে এই সমাজের মানুষ কি করতো? যাযাবর জীবনযাপন করতো। এই দেখো, পশুপালন সমাজ, পশুপালন, এই যে এখানে কিছু গাভী আছে, ছাগল টাগল আছে, এগুলো দেওয়া আছে। এই যে আবার এমসিকিউ এসে পড়েছে, দেখি তো এমসিকিউটা কে পারে, এটা অ্যান্সার দিয়ে দিচ্ছি। এটা অ্যান্সার এসে পড়েছে, সরি ফর দ্যাট। এটা হচ্ছে গুড স্টুডেন্ট হওয়ার প্রশ্ন, দেখি তো কে পারে এটা। সমাজ পরিবর্তনে সর্বপ্রথম কোন সমাজে উদ্ভব হয়, দেখি তো এটা কে পারে। শিকার ও সংগ্রহ ভিত্তিক। কারো সংঘভিত্তিক সমাজ। ভেরি গুড, কি বলেছো? শিকার ও শিকার ও সংগ্রহ সংঘভিত্তিক ভেরি ভিত্তিক। ভেরি গুড, তিনজনই পেরেছো, ভেরি গুড। তোমরা তিনজনই গুড স্টুডেন্ট হওয়ার খেতাব অর্জন করে নিয়েছো। দেখি তো নেক্সট প্রশ্নটা কি। এটা গুড স্টুডেন্ট হওয়ার প্রশ্ন ছিল। নেক্সট স্টেপ দেখি, নেক্সটটা কি, দেখি তো কে পারে। শিকার ও সংগ্রহ সমাজে দেখা নারী যাচ্ছে সাধারণত না। কি করতো বলতো? ফল সংগ্রহ। না, সঠিক নাকি, দেখি তো। ইয়েস, ভেরি গুড, তোমরা পেরেছো। তাহলে তোমরা গুড স্টুডেন্ট খেতাব অর্জন করে নিয়েছো, সবাই পেরেছো। সোফিয়া কি বলেছিলে এটা অ্যান্সার? জি, আমি বলেছিলাম। ভেরি গুড, রুকাইয়াও বলেছো, সাইফুলও বলেছো, ভেরি গুড। প্রস্তর যুগে মানুষ কি দিয়ে ফসল কাটতো বলতো? পশুর চরের হার। পশু চোরের। ওয়াও, ওয়াও, এটা মনে হয় রুকাইয়া বলতে পারিনি, তাই না? রুকাইয়া বলছে। হ্যাঁ, আমি তো বললাম। হ্যাঁ, পশুর চোয়ালের হার, এটা ছিল বস স্টুডেন্ট হওয়ার প্রশ্ন। তাহলে তোমরা কিন্তু তিনজনই বস হয়ে যাচ্ছ আস্তে ধীরে। দেখি 4 নাম্বারটা কে পারে। নারী। 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 ভেরি গুড, দেখেছো, নারী কিন্তু আসলে আমাদের দেশ থেকে শুরু করে সব দেশেই মনে করো যে মানে সবসময় আর কি নারীদের একটা মানে বস বস প্রভাব আছে। হ্যাঁ, তাহলে বস স্টুডেন্ট হওয়ার খেতাব অর্জন করে নিচ্ছে, আবারও তোমাদের কংগ্রেচুলেশন। 5 নাম্বারটা কে পারবে, দেখি তো কে পারবে এটা। হারের এটা কিন্তু সাথে। একটু কনফিউজিং প্রশ্ন, তাই না? ভেরি গুড, হাতের। কে বললো এটা সবার ফার্স্টে? রুকাইয়া। না স্যার, আমি বলতে আমি। ভেরি গুড রুকাইয়া, ভেরি গুড। সোফিয়া, তুমি পাওনি এটা? স্যার, আমি বলতে পারিনি। আমি বলেছি। ও, তাই পাওনি। আচ্ছা, এটা হাড়ের সুযোগ, এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে। এখানে লেখা ছিল কিন্তু হাড়, তাই না? এই যে হাড় ইউজ করতে হাতের হিসাবে, এটা মনে রাখবে, এটা ইম্পর্টেন্ট। ভেরি গুড সোফিয়া, তুমি তাহলে আজকে লেজেন্ড স্টুডেন্টের খেতাব অর্জন করে নিয়েছো। সাইফুল কি পেরেছিলে এটা? আচ্ছা, তাহলে আমাদের আজকের এই প্রশ্ন, এই কুইজটা হলো মাত্র, এই কুইজের লেজেন্ড স্টুডেন্ট হিসাবে একমাত্র স্থান অর্জন করে নিয়েছে সোফিয়া। ভেরি গুড সোফিয়া, আর তোমরা অনেক ভালো করছো। দেখি তো এই পেজের কুইজগুলো কে পারে। পশুপালন সমাজে কুকুর কি কি কাজে ব্যবহৃত হতো? প্রহরী ও শিকারের সঙ্গী। প্রহরী ও শিকারের সঙ্গী। ভেরি গুড, ভেরি গুড, তিনজনই পেরেছো। তোমরা তিনজনই এখন কি স্টুডেন্ট হচ্ছ, দেখি তো। ও, ও বস স্টুডেন্ট হয়ে গিয়েছে তিনজনই। দেখি এরপরটা কি কে পারে। দ্রব্য বিনিময় প্রথা কোন সমাজে শুরু হয়? পশুপালন। ভেরি গুড, ভেরি গুড। স্যার দেখাই তো দিলেন উত্তর। সমস্যা নেই, দেখলে তো তোমরা এটা পারতে, এমনি তো আমি জানি। পারতে না বলো? দেখি কঠিন প্রশ্ন ছিল। জি স্যার, অনেক সোজা। ভেরি গুড, ভেরি গুড, তোমরা দেখি অনেক ভালো স্টুডেন্ট হয়ে যাচ্ছ। আচ্ছা, গুড স্টুডেন্ট খেতাব আবারও সবাই অর্জন করে নিয়েছো। এরপরে দেখি কি প্রশ্ন আসে। শিকার না মিললে মানুষ কি করতো, দেখি এটা কে উপোস পারে। থাকতো। পাচ্ছি না। শুনতে উপোস পাচ্ছ না থাকতো। স্যার আমি রুকাইয়া? দেখতে পাচ্ছি না। এখন দেখতে পাচ্ছি, এখন দেখতে পাচ্ছি। স্যার দেখতে এখন পাচ্ছ দেখা এখন? বলো তো এটা কি হবে। উপোস থাকতো। ভেরি গুড সোফিয়া, ভেরি উপোস। গুড। সাইফুল বলো তো। স্যার উপোস। উপোস থাকতো। ভেরি গুড, ভেরি গুড, ভেরি গুড। তিনজনই পেরেছো, সোফিয়াও পেরেছো, ভেরি গুড। উপর এই যে রুকাইয়াও পেরেছো, সাইফুলও পেরেছো।
ভেরি গুড, এটা হবে উপোস হবে অ্যান্সার। দেখি ও এটা লেজেন্ড স্টুডেন্টের প্রশ্ন ছিল, তার মানে তোমরা এখন তিনজনই লেজেন্ড স্টুডেন্ট হয়ে গেছো, বাহ বাহ বাহ, ভালোই তো। দেখি 9 নাম্বারটা কে পারে। প্রধান বৈশিষ্ট্য উদ্যান ও কৃষি সমাজের প্রধান বৈশিষ্ট্য নদীর কি? শস্য উৎপাদন। ওয়াও, সাইফুল পেরেছো এটা না? না বীজ ছিটিয়ে ভেরি বীজ গুড, ছিটিয়ে সবাই শস্য উৎপাদন। পেরেছো, ভেরি গুড। সাইফুল কিন্তু আগে পেরেছে, এটা আমি দেখেছি। ওয়াও, সাইফুলও কিন্তু এখন লেজেন্ড স্টুডেন্ট, তিনজনই লেজেন্ড স্টুডেন্ট হয়ে যাচ্ছে, বাহ বাহ বাহ। এই যে একটা প্রশ্ন এসেছে ইম্পর্টেন্ট, যাযাবর জীবন বলতে কি বোঝায়? বারবার স্থান বরাবর পরিবর্তন। স্থান পরিবর্তন। ভেরি গুড, তোমরা তিনজনই পেরেছো, কংগ্রাচুলেশন, তোমরা তিনজনই লেজেন্ড স্টুডেন্ট হয়ে গিয়েছো। আচ্ছা, আমরা এই পেজটা পড়বো, 5 নাম্বার পেজটা পড়বো, এরপরে আমাদের এখান থেকে করবো, আর বাকি একটু আমরা পরে নেক্সট ক্লাসে পড়বো। 5 নাম্বার পেজটা আমরা পড়ি একটু। কৃষিকাজের সূচনা মেয়েরা করলেও লাঙ্গল আবিষ্কারের পর পুরুষরা জমি চাষের দায়িত্ব নেয়। এই যে পুরুষদের সময় এসে পড়েছে, দেখেছো? পুরুষরা এখন পাওয়ার এসেছে। কৃষিকাজের সূচনা মেয়েরা করলেও লাঙ্গল কি, লাঙ্গল দিয়ে জমি চাষ করা হয়, তোমরা দেখে থাকবে গ্রামে গেলে। আবিষ্কারের পর পুরুষরা জমি চাষের দায়িত্ব নেয়। প্রথমে তারা নিজের কাছে জোয়াল নিয়ে জমি চাষ করতো। জোয়াল মানে হচ্ছে বড় একটা মানে মেশিন টাইপের, মেশিন বলতে হচ্ছে মানে জমি চাষের ক্ষেত্রে ইউজ করা হয়। কালক্রমে হালের বদলে ব্যবহার শুরু হয়, মানে হালের বলদের ব্যবহার। বলদ মানে কি, গরু, আমরা বলি না তুই একটা বলদ, এটা আসলে বলা ঠিক না, কিন্তু আমরা মাঝে মাঝে বন্ধু বান্ধবদের বলি, কিন্তু এটা আসলে ঠিক না বলা। বলদ মানে হচ্ছে গরু বোঝায়, গরু বা যে মেয়ে গরু বোঝায়। লাঙ্গল ও হালের বলদ ব্যবহার করে চাষ শুরু হলে উৎপাদন বাড়তে থাকে। তাহলে কি ব্যবহার করে চাষ শুরু হলে উৎপাদন বাড়তে থাকে এই যে দুইটা। যেসব অঞ্চলে বন্যা হতো এবং জমিতে পলি পড়তো, মানুষ সেসব জমিতে গম ও বার্লির বীজ ছিটিয়ে দিত। কিসের বীজ ছিটিয়ে দিত? গম ও বার্লির বীজ, এটাও ইম্পর্টেন্ট। এসব অঞ্চল ছিল টাইগ্রিস ও ইউফ্রেটিস নদীর অববাহিকা। অববাহিকা মানে সেই নদীগুলো যে ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে না, এটাকে বলা হয় অববাহিকা। মানে এই যে সুন্দর করে নদীতে যাচ্ছে, একটা স্রোত যাচ্ছে, নদী অবমান বাহমান, এটাকে বলা হয় অববাহিকা। নীল নদীর তীরে সিন্ধু উপত্যকা। সিন্ধু উপত্যকা মানে সিন্ধু জায়গাটা আর কি। নীল নদীর তীর মানে নীল নদীর তীরে। সেই যুগে পশ্চিম এশিয়া ও আফ্রিকায় প্রচুর বৃষ্টি হতো। তাই কৃষিকাজ এসব অঞ্চলে ধীরে ধীরে বিস্তার লাভ করে। পরে আফ্রিকা, ইউরোপ ও এশিয়ায় অন্যান্য জায়গায় কৃষিকাজ ছড়িয়ে পড়ে। কৃষিকাজের প্রচারের সাথে সাথে পশুপালনের প্রয়োজনীয়তা আরো বেড়ে যায়। কৃষিকাজের মধ্য দিয়ে সমাজ জীবন ও সভ্যতার উন্নতি হতে থাকে। কৃষিকাজের উপযোগী স্থানে লোক সংখ্যা বৃদ্ধি পায়। মানুষ স্থায়ীভাবে এক স্থানে বসবাস শুরু করে। কৃষিকাজ মানুষের খাদ্যের সংস্থান ও আরো নিশ্চিত করে। এই সমাজের উদ্বৃত্ত ফসল অবসর জীবনযাপনকারী শ্রেণীর উদ্ভব করে। এদের মধ্যে কেউ কেউ ব্যবসা বাণিজ্যে অংশগ্রহণ করে, নগর জীবনে বিকাশে ভূমিকা রাখে। কৃষির উদ্বৃত্ত ফসল সভ্যতার সূচনা করে, এই কারণে বলা হয় সভ্যতা হচ্ছে কৃষি সব অবদান। এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। সেখান থেকে কিন্তু তোমাদের গ আর ঘ প্রশ্ন আসতে পারে, এটা ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে কিন্তু। আচ্ছা, দেখি শিল্পভিত্তিক সমাজ। ইউরোপের মধ্যযুগের শেষ দিকে বিজ্ঞানের গুরুত্বপূর্ণ উন্নয়ন ঘটে। জ্ঞান বিজ্ঞানের প্রতি মানুষের আগ্রহ বেড়ে যায়। ইউরোপের মানুষ আবিষ্কার করে প্রাচীন গ্রিস ও রোমের জ্ঞান বিজ্ঞানের ঐতিহ্য। এটি ইউরোপের নবজাগৃত ও রেনেসা নামে পরিচিত। যে জানো এই রেনেসা আর নবজাগৃত, এটা নিয়ে বইও আছে, বইও লেখা আছে, অনেক হাজার হাজার বই, 100-200টার মতো বেশি। আচ্ছা, এই সময় ইউরোপের মানুষ বেরিয়ে পড়ে অজানাকে জানতে। ইউরোপের মানুষ কি জানতে বের হয়? অজানাকে জানতে। পৃথিবীকে আবিষ্কার করতে থাকে, মানে পৃথিবীকে ডিসকভার করতে থাকে, কি কি আছে পৃথিবীতে। 1492 সালে কলম্বাস গেলেন আমেরিকা। এই ইম্পর্টেন্ট ইনফরমেশন পেয়ে গেছি রে, এখন এটাকে কে ধরবে? ইম্পর্টেন্ট একটা ইনফরমেশন পেয়ে গেছি রে। এটা কিন্তু পরীক্ষায় আসতে পারে এমসিকিউ হিসাবে যে কোনো সময়, যে কোনো মুহূর্তে, সুতরাং রেডি রাখবে এটার জন্য। 1492 সালে, কত সালে? কলম্বাস। কে নাম কি? কলম্বাস। কোথায় পৌঁছেছেন? আমেরিকা। এবং আমেরিকাতে কলম্বাসের অনেক ইম্পর্টেন্স দেওয়া হয় কলম্বাসকে। আমি যতদূর জানি যে আমেরিকা যে তোমরা যদি আমেরিকার টাকা দেখো বা ডলার দেখো, সেখানে কলম্বাসের ছবি, আমি যতদূর জানি। আচ্ছা, আমাদের তাহলে এই পেজটা পড়া শেষ। আমরা আজকে পড়েছি 5 নাম্বার পেজ পর্যন্ত। আমাদের এখনো অনেক পেজ বাকি আছে, যেহেতু তোমাদের সময় কম, অনেক ক্লাসের অনেক অনেক তোমাদের অনেক ব্যস্ত থাকা, অন্য অন্য পড়াশোনা আছে, এই জন্য আমরা এখন এটা পড়লাম না। বাকি আমরা এটা পরের বৃহস্পতিবার হয়তো বা আমার ক্লাস আছে তোমাদের সাথে। তোমার সাথে কি আমার বৃহস্পতিবার ছাড়া কোনো ক্লাস আছে এই সপ্তাহে? মঙ্গলবার বা নেই মনে হয়, শুধুমাত্র মনে হয় খুব সম্ভবত আহ আমার তোমার সাথে বৃহস্পতিবার ক্লাস আছে। পরের বৃহস্পতিবারে আমরা হচ্ছে এটা কমপ্লিট করব। এমনিতে আমি যে এতক্ষণ পড়লাম, তোমাদের কি বুঝতে কোনো সমস্যা হয়েছে, বা তোমাদের কোনো সমস্যা থাকলে বলতে পারবা, বুঝতে পারো নি এমন কিছু থাকলে বলতে পারো কিন্তু। এখন শুনতে পাচ্ছ আমাকে? জি স্যার। সবাই আছো না সবাই চলে গিয়েছো? আচ্ছা হ্যাঁ, তোমাদের কি বুঝতে কোনো সমস্যা হয়েছে, কোনো স্পেসিফিক জিনিস আমাকে বলতে পারো তাহলে। না স্যার। জি না। পড়া ভালো লেগেছে? পড়তে মজা লেগেছে আজকে? জি স্যার। হ্যাঁ, তোমরা কিন্তু যে এখানে আরো অনেক প্রশ্ন আছে, এগুলো আমরা পরের ক্লাসে পড়বো। কত সুন্দর সুন্দর প্রশ্ন দিয়ে রেখেছি, দেখেছো? এটা বস বস গুড স্টুডেন্ট লেজেন্ড টাইপের প্রশ্ন। হ্যাঁ,
তোমরা যে লেজেন্ডার বস হয়ে যাচ্ছ, আমি তো খুব ভয় আছি। তোমরা তো লেজেন্ডার বস হয়ে আমাকে ভুলে যাবে, এটা মনে হচ্ছে আমার। এরপরে এরপরের ক্লাসে কিন্তু আমি নারুটো লেভেলের প্রশ্ন করবো, তোমরা কিন্তু রেডি থেকো। নারুতো হ্যাঁ, সোফিয়ার কার্টুনের প্রশ্নটা করবো, রুকাইয়ার কার্টুনের প্রশ্নটা করবো। এই যেটা আমার একটা দুষ্টামি করা ছবি। যেহেতু তোমাদের ক্লাস শেষ, তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে তাহলে করতে পারো, আর যাদের প্রশ্ন নেই তারা লিভ নিতে পারো। আজকে আমাদের এই পর্যন্তই। বাই লিখেছি সুন্দর করে, আর আমার একটা দুষ্টামি ছবি দিয়ে দিয়েছি, লিখে দিয়েছি অফ আই গো, টাটা, বাই বাই। তোমাদের কোনো প্রশ্ন আছে তাহলে থাকতে পারো, যাদের প্রশ্ন আছে। না না থাকলে লিভ নিয়ে নিতে পারো। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম, আবার ওয়ালাইকুম দেখা স্যার। হবে আমার।